দেখ আবির, ছেড়ে দে বলছি আমাকে। তুই একদম ঠিক করছিস না আমার সাথে। অনেক সহ্য করেছি, আর নয়। অনেক তো ছেড়ে দিয়ে দেখলাম তোমাকে। তুমি তো আর ফিরলে না। তুমি তো খুঁজে বেড়াও অন্য ঠিকানা, কিন্তু আমি তো তোমাকে অন্য ঠিকানায় যেতে দেব না সুন্দরী। তাই আজকে তোমার এই পরিণতির জন্য একমাত্র তুমিই দায়ী। দেখো আবির, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোকে বুঝিয়ে বলছি, প্লিজ প্লিজ এমনটা করিস না। আমার এত বড় ক্ষতি তুই করিস না প্লিজ। ভুলের মধ্যে এতদিন আমি ছিলাম। আমি এখন আর কোনো ভুল বুঝছি না। তোমাকে আমি সময় দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই সময়ের অপব্যবহার করেছো। তুমি আমার সরলতার সুযোগ নিতে চেয়েছো, কিন্তু আর নয়। আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না। তাই বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ আমার কাছে ধরা দাও। আর না হলে যদি আমাকে তোমার সঙ্গে জোর করতে হয়, পরবর্তীতে তুমি এর জন্য আমাকে দায়ী করতে পারবে না। আবির না, প্লিজ। আবির সাইমাকে আর কোনো কথা বলতে না দিয়ে একটানে সাইমার গা থেকে শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। এবার সাইমার হাতটা পিছনের দিকে মুচড়ে ধরল। সাইমা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল আবিরের কাছ থেকে, কিন্তু সে আবিরের শক্তির সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। সাইমা যখন হাত মোচড়ামুচড়ি করছিল, তখন আবির আরেক হাত দিয়ে সাইমার থুতনি ধরে এবং নিজের দিকে করে সাইমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাইমার ঠোঁটে নিজের ঠোঁট দখল করে নেয়। সাইমা তখনও ছটফট করছিল, কিন্তু এদিকে আবির এমনভাবে সাইমার ঠোঁট নিজের দখলে নিয়েছিল যেন সে সেখানে তার ভালোবাসার পরশ নয়, বরং রাগের আক্রোশ মেটাচ্ছিল। সাইমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও সে নিজেকে আবিরের থেকে সারিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু আবির এমনভাবে তাকে পেঁচিয়ে নিয়েছিল নিজের সাথে যে সে কোনোভাবে আবিরকে নিজের কাছ থেকে সরাতে পারছিল না। সাইমা যখন আবিরের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, তখন আবিরের এক হাত ছিল সাইমার বুকের উপর আর এক হাত ছিল সাইমার পেটের উপর। সাইমার নাভির কাছে আবির নিজের ধারালো নখ বসিয়ে দেয়। এতে সাইমা ব্যথায় সামান্য চিৎকার দিয়ে ওঠে। এরপর আবির সাইমাকে বিছানায় ফেলে দেয় এবং খুব রাগী ও ঝাঁঝালো গলায় বলে, বারবার বলেছি ভালোবাসি, কিন্তু কখনো ভালোবাসার সামান্যটুকু সম্মান তুমি করনি। তোমার কাছে সবসময় তোমার জেদ, তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা ইম্পর্টেন্ট ছিল। আমি তো তোমাকে কাউকে ভালোবাসতে বারণ করিনি। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, এবং আমি তোমাকে বলিনি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু আমার ভালোবাসাটাকে তুমি কেন এতটা অসম্মান করলে? এটা তোমার একদম করা উচিত হয়নি। দেখো আবির, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আগে আমার কথাটা তো শোনো। আগে তুমি আমার এত বড় অন্যায় করো না। প্লিজ প্লিজ আমার কথাটা তুমি একটাবার শোনো। তুমি আমাকে ভুল বুঝছো। ভুল? ভুল তো আমি এতদিন বুঝেছি। এখন আর আমি কোনো ভুল বুঝছি না, একদম ঠিক বুঝছি আমি। আর কি বললে তুমি? অন্যায়? কিসের অন্যায়? নিজের স্ত্রীর কাছে হক বুঝে নেওয়া কোনো অন্যায় নয়। এটা আমার প্রাপ্য, যেটা থেকে তুমি এতদিন আমাকে বঞ্চিত করে অন্যায় করেছো। এখন এসেছো ন্যায় অন্যায়ের কথা বলতে। তখন কোথায় ছিল তোমার ন্যায় অন্যায়? যখন তুমি নিজের স্বামীকে রেখে অন্য একজন পুরুষের সাথে, ছি, আমার বলতেও ঘৃণা হচ্ছে। আমাকে যখন তোমার এতই ঘৃণা হচ্ছে, তখন কেন তুমি আমার এত বড় সর্বনাশ করতে চাচ্ছ? দেখো, আমি জানি না তুমি কি দেখেছো বা কি বুঝেছো, কে তোমাকে কি বলেছে, কিসের জন্য তুমি এমনটা করছো। আমি কিছুই জানি না। শুধু আমি এইটুকুনি জানি, তুমি যেটা করছো সেটা একদম ঠিক না। আর কিসের স্বামী স্ত্রীর কথা বলছো তুমি? কিসের স্বামী? না, সেখানে তোমাকে নিজের স্বামী হিসেবে মানা আমার পক্ষে অসম্ভব। আর আজকের পর থেকে তো আমি তোমাকে মানুষ বলতেই লজ্জিত বোধ করব। তুমি যে অমানুষের মতো ব্যবহারটা আমার সঙ্গে করছো। আবির হঠাৎ করে সাইমার বুকে নিজের অমানুষ বলা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। সে সাইমার একদম কাছে গিয়ে সাইমার পা ধরে নিজের একদম কাছে নিয়ে আসে এবং সাইমার থুতনি শক্ত করে চেপে ধরে বলে, কি বললি তুই? আমি অমানুষ, তাই না? হ্যাঁ, আমি অমানুষ। আর কিসের জন্য অমানুষ হয়েছি জানিস? তোর জন্য। তুই আমাকে অমানুষ হতে বাধ্য করেছিস। আমি তো এমনটা চাইনি। তুই আমাকে বাধ্য করলি আজকে মানুষ থেকে অমানুষ হতে। এখন তুই সারা জীবন পস্তাবি এর জন্য।
আবি সাইমাকে আর কোনো কথা বলতে না দিয়ে সাইমার একদম কাছে চলে যায় এবং সাইমার শরীর থেকে ওর সমস্ত পোশাক একটানে টেনে হিসেবে খুলে ফেলে। এরপর সাইমার সম্মতি না থাকা সত্ত্বেও আবি নিজের জেদের বসে সাইমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সাইমা অনেক চেষ্টা করেছিল নিজেকে বাঁচানোর, কিন্তু তারপরও সে আবিরকে কোনোভাবেই থামাতে পারেনি। একটা পর্যায়ে আবিরের কাছে আজকে তার সমস্ত সত্তা বিলীন হয়ে যায়। একটা পর্যায়ে সাইমা নিস্তেজ হয়ে যায় এবং তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। আবিরের সেদিকে কোনো লক্ষ্যই নেই, সে তো তার নিজের জেদ আর রাগটাকে প্রাধান্য দিয়ে নিজের কাজ মেটাতে ব্যস্ত। অনেক সময় পর সাইমা দেওয়ালের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে নিজের শাড়িটা বুকে কোনো রকম জড়িয়ে অঝরে কাঁদতে থাকে, আর আবির সে তো নিশ্চিন্তে বিছানায় ঘুমাতে থাকে। সাইমা কান্না করতে করতে আবিরের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস্টার আবির চৌধুরী, আজকে তুই যেটা করলি একদম ঠিক করলি না। এর জন্য তোকে পস্তাতে হবে, ভীষণভাবে পস্তাতে হবে। দেখে নিস, আমি তোর জীবনটা জাহান্নাম করে দিব। তুই আজকে আমার যে ক্ষতিটা করলি তার জন্য আমি তোকে কখনোই ক্ষমা করব না। রাত গভীর থেকে ভোরের আলোয় মিশে যাচ্ছে। সাইমা সেই ফ্লোরে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল, এক চুলও নড়েনি। তার সারা শরীরে অপমানে দগদগে ক্ষত, আর মনের ভেতর জ্বলছে প্রতিশোধের আগুন। সাইমা এই বাড়ির মেয়ে, আর তার বড় ভাবি সাইমার ছোট ভাই হলো আবির। সম্পর্কে আবির তার ছোট, কিন্তু গত রাতে সে যে পৈশাচিকতা দেখিয়েছে তাতে বয়সের সেই সম্মানবোধ আজ ধুলোয় মিশে গেছে। সাইমা যখন বিয়েতে মত দিয়েছিল তখন ভাবিনি নিজেরই বড় ভাবির ভাই তার উপর এভাবে ঝাঁপিয়ে পড়বে। সাইমা নিজের শাড়িটা টেনে শরীর থেকে কোনো মতে উঠে দাঁড়ালো, ব্যথায় তার পা কাঁপছে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতে নিজের বিধ্বস্ত চেহারা দেখে ঘেন্নাই চোখ বুজে ফেলল সে। সাইমা, ভেঙে পড়িস না। তুই ওর চেয়ে বড়, ওর সিনিয়র। যে সাহসও দেখিয়েছে তোর সম্মতি ছাড়া তোর শরীর স্পর্শ করার, তার উচিত শিক্ষা ওকে পেতেই হবে। এই বিয়েটা একটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু এই পাশবিকতা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। সাইমা ধীর পায়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই দেখলো আবির বিছানায় উঠে বসেছে। আবিরের চোখ মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের বিজয়ের হাসি। সাইমা তার দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যা ছিল তপ্ত আগুনের মতো। কি হলো? অত রাগী চোখে তাকিয়ে কি দেখছো? কাল রাতে যা হয়েছে সেটা তো হওয়ারই ছিল। স্বামী হিসেবে ওটা আমার হক। মুখ সামলে কথা বল আবির। কোন হকের কথা বলছিস তুই? তুই জানিস না সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক করা মানে ধর্ষণ? তুই আমার স্বামী হতে পারিস, কিন্তু তার আগে তুই আমার জুনিয়র। সম্পর্কের খাতিরে আমি তোর বড়, আমার ভাবির ভাই তুই। তোর সাহস কি করে হলো আমার অসম্মতিতে আমার গায়ে হাত দেওয়ার? সিনিয়র জুনিয়র সম্পর্কটা বিয়ের আগে ছিল সাইমা, এখন আমি তোমার স্বামী। আর ওই যে তোমার জেদ, তোমার অহংকার, সেটা ভাঙার জন্যই আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। তুমি ভেবেছিলে আমাকে পাত্তা না দিয়ে তুমি যা খুশি করবে, এখন তো তুমি আমার দখলে। দখলে? শরীরটা নিতে পারলেই মানুষ দখল হয়ে যায় না রে আবির। তুই একটা জানোয়ার, একটা ধর্ষক। তোর মতো নিচু মানসিকতার ছেলেকে আমি কোনো দিন মানুষ হিসেবে গণ্য করিনি। আর আজকের পর তো তোকে ঘৃণা করার যোগ্যতাটুকুও দিতে চাই না। আমাদের এই বিয়েটা একটা পরিস্থিতির শিকার হয়েছিল, কিন্তু তুই সেটাকে নিজের পুরুষত্ব দেখানোর সুযোগ হিসেবে নিলি। বেশি কথা বলো না সাইমা। আমি তোমাকে ভালোবেসেই নিজের করে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো অন্য কারো স্বপ্নে বিভোর ছিলে। ভালোবাসা? তুই ভালোবাসার নাম মুখে নিবি না। তুই যা করেছিস সেটা হলো গায়ের জোর। তুই ভাবছিস আমি দুর্বল বলে কেঁদে বুক ভাসাবো আর তোর পায়ে পড়ে থাকবো? ভুল ভেবেছিস। এই সাইমা অন্য ধাতুতে ঘরা। তুই আমার সিনিয়র হওয়ার সুযোগ নিয়েছিস ভাবছিস? মনে রাখিস, আমি এই বাড়ির মেয়ে, আর তুই এখানে স্রেফ আমার ভাবির ভাই হিসেবে আশ্রয় পেয়েছিস। সাইমা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে সাইমার ভাবি আবিরের বোন হাসি মুখে নাস্তা নিয়ে আসছিল। সাইমাকে দেখে সে এগিয়ে এলো। কি রে সাইমা, এত সকালে ফ্রেশ হয়ে গেলি? আবির কোথায়? দেখ বোন, আমি জানি তোদের বিয়েটা হুট করে হয়েছে, কিন্তু আমার ভাইটা কিন্তু তোকে খুব পছন্দ করে। ছোটবেলা থেকে ও তোর জন্য পাগল ছিল। ভাবি, তোমার ভাই যা করেছে তার মাসুল ওকেও দিতে হবে। আমি তোমার এই সাজানো সংসারটাকেও দিতে হতে পারি। আমাকে পছন্দ করার যে ধরন ও বেছে নিয়েছে সেটা যদি তুমি জানতে, তবে এই মুহূর্তে ওকে এই বাড়ি থেকে বের করে দিতে। মানে কি বলছিস এসব? কি হয়েছে তোদের মধ্যে? সব জানবে ভাবি, সময় আসুক। আমি শুধু তোমাকে এইটুকু বলতে পারি, তোমার ভাই মানুষ নয়, ও
ও একটা মুখোশধারী অমানুষ। আর এই বিয়ের রহস্যটা সে কত বড় অভিশাপ সেটা এবার আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সাইমা আর কোনো কথা না বলে নিজের বড় ভাইয়ের ঘরের দিকে এগিয়ে গেল। আবির আড়াল থেকে সবটা শুনছিল। সাইমার এই মারকুটে এবং নির্ভীক রূপ সে কল্পনাও করেনি। সে ভেবেছিল সাইমা লজ্জায় মুখ লুকাবে, কিন্তু সাইমা তো যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। সাইমা যখন হনহন করে বড় ভাই সাগরের ঘরের দিকে যাচ্ছিল, তার প্রতিটি কদমে ছিল প্রচণ্ড জেদ। সাইমা ভাবি থমকে দাঁড়িয়ে রইলেন ড্রয়িং রুমে। সাইমার শেষ কথাগুলো তার বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দিয়েছে। তিনি বুঝতে পারছেন আবির আর সাইমার বন্ধ দরজার ওপাশে কাল রাতে এমন কিছু ঘটেছে যা সাধারণ কোনো দাম্পত্য কলহ নয়। সাইমা সাগরের ঘরে দরজায় সজোরে ধাক্কা দিল। সাগর তখন আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য তৈরি হচ্ছিল। আচমকা সাইমাকে এমন বিধ্বস্ত আর রণদেহী মূর্তিতে ঢুকতে দেখে সে ঘাবড়ে গেল। কি রে সাইমা, কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আর তোর চোখ মুখ কেমন লাল হয়ে আছে কেন? সাইমা কথা বলতে গিয়ে দেখলো তার গলা পুজে আসছে। অপমানে আর ঘৃণায় তার শরীর কাঁপছে। ঠিক সেই মুহূর্তে আবি দরজার আড়ালে এসে দাঁড়ালো। সাইমা আয়নার প্রতিবিম্বে দেখতে পেল আবিকে। আবির চোখে এক অদ্ভুত শীতল হুমকি। সে যেন সাইমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে মুখ খোলার জন্য। আরে ভাইয়া, আপনি রেডি হয়ে গেছেন? আসলে সাইমা একটু রেগে আছে আমার উপর। কাল রাতে ওকে কথা দিয়েছিলাম যে বিয়ের পর এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো না, ওকে নিয়ে আলাদা থাকবো। কিন্তু এখন আমি বলছি যে আপনার আর আপুর সাথে এই বাড়িতেই থাকতে চাই। ওটা নিয়েই ও আপনার কাছে নালিশ করতে এসেছে, তাই না সাইমা? ও, এই কথা? আমি তো ভাবলাম অন্য কিছু। আরে আবির, তুই তো আমাদেরই ঘরের ছেলে। সায়রা আসার পর থেকে তুই এই বাড়িতেই যাতায়াত করিস। তোকে আমি আলাদা ভাবি না। তুই ঘর জামাই হতে যাবি কেন? তুই এই বাড়ির ছোট ছেলের মতোই থাকবি। আর সাইমা, তুইও শান্ত হ। আবির এখানেই থাকবে, এটাই তো ভালো খবর। সাইমা সাগরের দিকে তাকিয়ে রইল। সে দেখল সাগরের চোখে মুখে তার অনাগত সন্তানের বাবা হওয়ার আনন্দ আর সাইমার ভাবির প্রতি গভীর ভালোবাসা। সাইমা যদি এখন বলে যে ওর নিজের ভাই যার হাতে বোনকে তুলে দিয়েছে সে আবির আসলে একটা ধর্ষক, তবে এই সাজানো সংসারটা মুহূর্তেই ছারখার হয়ে যাবে। সাগরের জেদ আর রক্ত গরম মেজাজ সম্পর্কে সাইমা জানে। সত্যিটা জানলে সে হয়তো আবিরকে মেরে ফেলবে, আর তাতে জেল হবে সাগরের, আর বৈধব্য নেমে আসবে সাইমা ভাবির জীবনে। না ভাইয়া, ও যেটা বলছে সেটা পুরো সত্যি নয়। ও শুধু থাকার কথা নয়, ও কাল রাতে আমার সাথে এমন আচরণ করেছে যা কোনো ছোট ভাই বা স্বামী তার সিনিয়রকে করতে পারে না। ও নিজেকে এবারের মালিক ভাবতে শুরু করেছে। আরো তো একটু চঞ্চল, সেটা তো জানিসই। তোদের বিয়েটা একটা পরিস্থিতির চাপে হয়েছে ঠিকই, কিন্তু আবির তোকে ছোটবেলা থেকেই পছন্দ করে। ও একটু অধিকার খাটালে সেটাকে অত বড় করে দেখিস না। যার রাগ কমিয়ে নিচে গিয়ে নাস্তা কর। সাগর ঘর থেকে বেরিয়ে গেল। রুমে এখন শুধু সাইমা আর আবির। আবির দরজার চিকিনিটা আটকে দিয়ে সাইমার একদম কাছে এগিয়ে এলো। দেখলে তো সাইমা, তোমার ওই বড় ভাই আর ভাবির প্রতি মায়াই তোমাকে আজ সত্যিটা বলতে দিল না। তুমি যতই সিনিয়র হও না কেন, তুমি এখন আমার চার দেয়ালের ভেতরে। তোমার সম্মান এখন আমার হাতের মুঠোয়। তুই ভুল ভাবছিস আবির। আমি আজ মুখ খুলিনি মানে এই নয় যে আমি হেরে গেছি। আমি শুধু আমার ভাই আর ভাবির সংসারটাকে সময় দিলাম। তুই এই বাড়িতে থাকতে চেয়েছিস না? ঠিক আছে, থাক। কিন্তু আজ থেকে এই বাড়িটা তোর জন্য একটা নরক হবে। তুই আমার ঘরে আসবি না, আমার ছায়া মারাবি না। বাড়ির সবার সামনে তুই স্বামী হওয়ার নাটক করবি, কিন্তু আড়ালে তুই হবি আমার কেনা গোলাম। অত সহজ নয় সাইমা। আমি যা চাই তা আমি আদায় করে নিতে জানি। আদায় করবি গায়ের জোরে? গত রাতে অন্ধকার ছিল বলে তুই পার পেয়ে গেছিস। আজ থেকে তোকে আমি এমন ভাবে তিলে তিলে মারবো যে তুই নিজেই নিজের মরণ চাইবি। মনে রাখিস, আমি এবারের মেয়ে আর তুই স্রেফ একটা ভাড়াটে আশ্রিত। তোর বোন বড় বউ হতে পারে, কিন্তু আমি এই বাড়ির রক্ত। সাইমা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সজোরে আবিরের পায়ে নিজের হিল জুতো দিয়ে পাড়া দিয়ে গেল। যন্ত্রণায় আবিরের মুখ নীল হয়ে গেল, কিন্তু সাইমা পিছনে ফিরেও তাকালো না। সিঁড়ি দিয়ে নামার সময় সাইমা নিজের চোখের জল মুছে নিল। সে আজ থেকে আর কাঁদবে না। যে সম্মানের দোহাই দিয়ে সে আজ সত্যিটা লুকালো, সেই সম্মানের তলোয়ার দিয়ে সে আবিরের মুখোশ ছিঁড়ে ফেলবে। ডাইনিং টেবিলে নাস্তার আয়োজন করা হয়েছে। সাইমার মা এবং সাইমা বেশ হাসিখুশি মনে খাবার বেড়ে দিচ্ছেন। সাইমা নিজেকে খুব কষ্টে সামলে নিয়ে সবার সাথে বসেছে। তার ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা সে কাউকে বোঝাতে চায় না।
সাগরের সংসারটা আর সাইমা ভাবির অনাগত সন্তানের কথা ভেবে সে নিজের ক্ষতগুলোকে হাসি দিয়ে ঢেকে রেখেছে। কি রে সাইমা, তুই তো কিছুই খাচ্ছিস না। আবির, তুই ওকে একটু তুলে দে তো। কাল রাত থেকে বোধহয় তোদের অনেক কথা জমেছিল, তাই না? হ্যাঁ আপু, কথা তো অনেক হয়েছে, তবে সাইমা একটু লাজুক, তাই হয়তো সবার সামনে চুপ করে আছে। কি গো সাইমা, তাই না? সাইমা আবির দিকে একবার বিষাক্ত নজরে তাকালো, কিন্তু সাইমার মা আর সাইমার সামনে সেই চাহনি মুহূর্তেই বদলে নিল। সে জানে এখন দুর্বলতা দেখালে চলবে না। না ভাবি, আসলে মাথাটা একটু ধরেছে তো, তাই খাওয়ার তেমন রুচি নেই। তোমরা খাও, আমি ঠিক আছি। জামাই বাবাজির দিকে তাকিয়ে দেখ সাইমা, ও কত যত্ন করে তোর জন্য রুটি ছেড়ে রাখছে। তোরা ঝগড়াঝাটি করিস না। আবিরের মতো হীরা জহরত ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। ও তোকে ছোটবেলা থেকে কত চোখে চোখে রাখে। সাইমা মনে মনে হাসলো যে জহরতকে সাইমার মা হীরা ভাবছেন সেটা আসলে একটা বিষাক্ত পাথর। আবির সবার সামনে এমন এক ভদ্রতার মুখোশ পরে আছে যে সাইমার নিজেরই মাঝে মাঝে ভ্রম হচ্ছে। নাস্তা শেষ হওয়ার পর আবির গলা পরিষ্কার করে সাগরের দিকে তাকালো। ভাইয়া, ভাবছিলাম আজ বিকেলেই সাইমাকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে যাব। মা বারবার ফোন করে বলছে নতুন বউকে নিয়ে যেতে। বাড়ির সবাই ওর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। বিয়ের পর দিন তো আর মেয়ে এই বাড়িতে থাকে না। তোরা গোছ গাছ করে নে, আমি বিকেলে গাড়ি রেডি করে দেবো। সাইমার বুকটা কেঁপে উঠল। আবিরের বাড়িতে যাওয়া মানে ওর হাতে পুরোপুরি বন্দি হওয়া। ওখানে ওর মা নেই, ভাই নেই, কেউ নেই ওকে আড়াল করার মতো। সাইমা চট করে মাথায় একটা বুদ্ধি বের করলো। ভাবি, তুমি তো জানো আমার সামনের সপ্তাহে একটা জরুরি পরীক্ষা আছে। এখন যদি আমি ওই বাড়িতে চলে যাই তবে পড়াশোনার খুব ক্ষতি হবে। ওখানের পরিবেশ তো আমার চেনা নেই। আমি চাচ্ছি পরীক্ষাটা শেষ করেই ও বাড়িতে যেতে। পরীক্ষা তো আর কয়েকটা দিন পরেই। সাইমা, তুইও বাড়িতে গিয়েও তো পড়তে পারিস। নিশ্চিত তোকে সাহায্য করবে। না ভাবি, আসলে আমার কোচিং আর নোটস সব এখানে। তাছাড়া এই কদিন যদি তুমি পাশে না থাকো তবে আমার খুব একা লাগবে। মা, তুমিই বলো না, আমি কি এই অবস্থায় গিয়ে পরীক্ষায় মন দিতে পারবো? সাইমার মা সাইমার মুখের দিকে তাকালেন। সাইমার গলার স্বর কিছুটা অন্যরকম শোনালো। সাইমার মা কিছুটা নরম হলেন। সাইরা, ও যখন বলছে তখন কয়েকটা দিন পরেই না হয় যাক। তাছাড়া বিয়ের ধকল গেছে, শরীরটাও ভালো নেই। সাগর ও না হয় পরীক্ষাটা দিয়ে তারপর যাক। আবিরও তো এ বাড়িতেই আছে, সমস্যা কি? আবির, তোর কি মত? সাইমা তো পড়তে চাইছে, তুই কি কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবি? আবিরের চোয়াল শব্দ হয়ে এলো। সে বুঝতে পারছে সাইমা কৌশলে তাকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু সবার সামনে সে নিজেকে আদর্শ স্বামী হিসেবে প্রমাণ করতে চায়। সাইমা যদি পড়াশোনার কথা বলে তবে আমার আর কি বলার আছে। ওর ক্যারিয়ার আগে। ঠিক আছে ভাইয়া, ও পরীক্ষা শেষ করেই যাক। আমি এ কদিন ওর দেখাশোনা করার জন্য এখানেই থেকে যাব। ধন্যবাদ আবির সাহেব, আপনার এই মহানুভবতা আমার মনে থাকবে। ভাবি চলো, আমি তোমাকে কাজে একটু সাহায্য করি। সাইমা রান্নাঘরের দিকে চলে গেল। আবির ড্রয়িং রুমে একা বসে নিজের হাত মুঠো করে ধরল। সে মনে মনে ভাবলো সাইমা কতদিন এই বাড়িতে পালিয়ে থাকবে। একদিন তো তাকে আবিরের সীমানায় পা রাখতেই হবে। সেই দিন এই অপমানে সহ্যিয়ে কড়াই গুন্ডে বুঝে নিবে। কয়েকদিন কেটে গেল। সাইমা পড়াশোনার অজুহাত দিয়ে দিনগুলো কাটিয়ে দিল। আবিরের অস্থিরতা বেড়েই চলছিল। সাইমার মা আর সাইরা প্রতিদিন সাইমাকে নানাভাবে বোঝাতে লাগলেন। বিশেষ করে সাইরার বারবার অনুরোধ সাইমা আর ফেলতে পারল না। সাইরা যখন নিজের শারীরিক অবস্থার কথা বলে সাইমার হাত ধরল, তখন সাইমা আর না করতে পারল না। সে বুঝতে পারল নিজের বাবার বাড়িতে এভাবে মাসের পর মাস থাকাটা দৃষ্টিকটু দেখাবে। অবশেষে অনেক কষ্টে সাইমা আবিরের বাড়িতে যেতে রাজি হলো। ভাইয়া, তবে আমরা আজ বিকেলেই বের হচ্ছি। সাইমাও তৈরি হয়ে নিয়েছে। বেশ, তো সাবধানে যাস। সাইমা কোনো সমস্যা হলে ভাইকে ফোন দিবি, আর শাশুড়ি মায়ের কথা মেনে চলিস। সাইমার ভারী মনে গাড়িতে গিয়ে বসলো। পুরোটা রাস্তা সে একেবারে জন্য আবিরের দিকে তাকায়নি। আবির কয়েকবার কথা বলার চেষ্টা করলো, সাইমা জানালার বাইরে তাকিয়ে এড়িয়ে গেছে। বিকেলে তারা যখন আবিরের বাড়িতে পৌঁছালো তখন পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। আবিরের মা আর বাবা দরজায় দাঁড়িয়েছিলেন নতুন বউকে বরণ করে নেওয়ার জন্য। এসো মা, এসো। কতক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি। আমার ঘরটা সত্যি সত্যি আলো হয়ে উঠলো। আবিরের মা সাইমার কপালে চুমু খেয়ে তাকে ভেতরে নিয়ে গেলেন। সাইমা অবাক হয়ে দেখল এবারে সবাই তাকে এত আন্তরিকভাবে গ্রহণ করছে যে সে কিছুটা হক চুকিয়ে গেল। আবিরের বাবাও সাইমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন।
মা সাইমা, আজ থেকে এই বাড়িটা তোমার। কোনো কিছুতে সংকোচ করবে না। আবির যদি তোমাকে কোনো কষ্ট দেয় তবে সরাসরি আমাকে জানাবে। ওকে আমি শাসন করতে জানি। ধন্যবাদ বাবা, আপনাদের ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে। সাইমার জন্য আলাদা করে সব পছন্দের খাবার রান্না করা হয়েছিল। রাতে খাবার টেবিলে আবিরের মা নিজের হাতে সাইমাকে খাইয়ে দিচ্ছিলেন। এবারে লোকজনের আদর আর যত্নে সাইমা কিছুক্ষণের জন্য ভুলে গেল যে সে কোন পরিস্থিতির শিকার হয়ে এখানে এসেছে। তার দিনগুলো ভালো কাটতে শুরু করলো। সকালে আবিরের মার সাথে রান্নার সাহায্য করা, আর বিকেলে আবিরের বাবার সাথে বারান্দায় বসে গল্প করা সবই সাইমার মনকে কিছুটা শান্ত করলো। মা, সাইমা, তুমি এ বাড়িতে আসার পর থেকে বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আবিরকেও দেখছি, এখন অনেক শান্ত। সব তোমার গুণ। আপনি আমাকে এত ভালো ভাবছেন মা? আমি তো তেমন কিছুই করিনি। আপনি আর বাবা আমাকে মেয়ের মতো আগলে রেখেছেন, এটাই আমার ভাগ্য। সাইমা দেখলো আবিরও সবার সামনে তার সাথে খুব ভালো ব্যবহার করছে। আবিরের বাবা মার সামনে সাইমাও স্বাভাবিক থাকার অভিনয় চালিয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে যখন তারা নিজেদের ঘরে ফিরে, তখন সাইমার ভেতরে আতঙ্ক আবার জেগে ওঠে। আবিরের মা বাবা এই অকৃত্রিম ভালোবাসার মাঝে সাইমা একটা জিনিস বারবারই ভাবছিল, এই মানুষগুলো যদি জানতো তাদের ছেলে সাইমার সাথে কি অন্যায় করেছে, তবে তারা এভাবে তাকে ভালোবাসতো। আবিরের বাড়িতে সাইমার দিনগুলো এক অদ্ভুত দ্বিধায় কাটছে। একদিকে আবিরের বাবা মা তাকে চোখের মনি করে রেখেছেন, অন্যদিকে আবিরের সাথে তার সম্পর্ক একটা হিমশীতল নীরবতায় ঢাকা। তারা একই ঘরে থাকে, কিন্তু মাঝখানে যেন এক অদৃশ্য দেওয়াল। এই নীরব যুদ্ধের মাঝেই কাটা হয়ে বিচ্ছে নিশি আবিরের কাজিন, কিন্তু তার প্রতিটি চলন বলন আর চাহনিতে আবিরের প্রতি এক তীব্র অধিকারবোধ প্রকাশ করে। যদিও নিশি মুখে কোনোদিন কিছু স্বীকার করে না, কিন্তু তার আচরণে স্পষ্ট সে আবিরকে নিয়ে বড্ড বেশি সংবেদনশীল। সাইমা মা, এই নাও, ফলের রসটুকু খেয়ে নাও। তুমি আসার পর থেকে বাড়িটা কেমন শান্ত হয়ে গেছে। আবিরের বাবা তো সারাক্ষণ তোমার প্রশংসায় পঞ্চমুখ। সত্যি মা, সায়রার ননদ হিসেবে তোমাকে আগে থেকেই চিনতাম, কিন্তু ঘরের বউ হিসেবে পেয়ে আমরা ধন্য। মা, আপনারা আমাকে যে সম্মান দিচ্ছেন তাতে আমি কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসাটাই আমাকে শক্তি দিচ্ছে। সাইমার শাশুড়ি যখন সাইমার হাত ধরে মমতা দেখাচ্ছিলেন, তখন পাশেই দাঁড়িয়েছিল নিশি। সাইমার প্রতি বড়দের এই অগাধ ভালোবাসা সে সহ্য করতে পারছে না। তার উপর সম্পর্কের খাতিরে আবিরের বড় বোনের ননদ, অর্থাৎ সিনিয়র, এই বিষয়টি নিশিকে আরও বেশি খেপিয়ে তোলে। সে গটগট করে আবিরের পড়ার ঘরের দিকে চলে গেল। আবির তখন একটা ফাইল দেখছিল। নিশি ঘরে ঢুকে কোনো কারণ ছাড়ে আবিরের টেবিলের জিনিসপত্র গোছাতে শুরু করলো। আবির ভাইয়া, তুমি কি সারাদিন এই ফাইল নিয়েই থাকবে? সাইমা ভাবি তো নিচে মা বাবার মন জয় করে পুরো বাড়ি দখল করে নিচ্ছে, আর তুমি এখানে একা বসে আছো। আমার সাথে চলো না, একটু ছাদ থেকে ঘুরে আসি। নিশি, তোমাকে কতবার বলেছি আমার ঘরে এভাবে বিনা অনুমতিতে আসবে না। আর সাইমা আমার স্ত্রী, সে মা বাবার যত্ন করছে, এতে তোমার সমস্যা কোথায়? সমস্যা নেই, তবে সব কিছুর তো একটা সীমা আছে। তুমি কি বুঝতে পারছো না? ও সিনিয়র হওয়ার সুযোগ নিয়ে তোমাকে ইগনোর করছে, আর তুমিও কেমন যেন বদলে গেছো। আগে তো আমার সাথে কত কথা বলতে। আবির নিশির কথা কোনো উত্তর দিল না। সে ফাইলটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিশি আবিরের খুব কাছে এগিয়ে এসে তার শার্টের হাতা ঠিক করে দিতে চাইল। আবির সাথে সাথে এক পা পিছিয়ে গেল এবং নিশিকে পুরোপুরি উপেক্ষা করে রুম থেকে বেরিয়ে গেল। নিশি সেখানে অপমানে অপলক দাঁড়িয়ে রইল। তার ভেতরে জ্বালা বাড়ছে। আবির তাকে পছন্দ করে না ঠিকই, কিন্তু কেন সবসময় এমন এড়িয়ে চলে? সাইমা দরজার পাশ দিয়ে যাচ্ছিল। আবির ঘর থেকে বেরিয়ে সাইমার মুখোমুখি হলো। দুজনে চোখাচোখি হলো কয়েক সেকেন্ডের জন্য। আবিরের চোখ অপরাধবোধ নাকি অন্য কিছু ছিল তা সাইমা বুঝতে পারল না, কিন্তু সাইমার চোখে ছিল শুধু ঘৃণা আর একরাশ অবজ্ঞা। কোনো কথা না বলে সাইমা পাশ কাটিয়ে চলে গেল। ঘরে ঢুকে সাইমা দেখলো আবির তার পিছু পিছু এসেছে। ঘরে এক অসহ্য নীরবতা। আবির আলমারি থেকে নিজের কাপড় নিচ্ছিল, আর সাইমা বিছানা ঠিক করছিল। কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কোনো কথা বলছে না। এই নিঃশব্দ পরিবেশটা সাইমার দম আটকে দিয়েছিল। গতরাতে সেই ঘটনার পর থেকে আবির তাকে ছোঁয়ার সাহস করেনি ঠিকই, কিন্তু তার উপস্থিতি সাইমার কাছে বিষের মতো। ভাবি, মা ডাকছে তোমাদের, নিচে চলো।
নিশি যখন দেখলো আবির আর সাইমা একই ঘরে নিস্তব্ধ হয়ে আছে তখন তার ঈর্ষা আরও বেড়ে গেল। সে বুঝতে পারলো আবির সাইমার সাথে কথা বলছে না ঠিকই, কিন্তু সাইমার অস্তিত্ব আবিরকে অস্থির করে তুলছে। নিশি মনে মনে ঠিক করলো এই নীরবতা ভাঙতে হবে, তবে সেটা সাইমার পক্ষে নয়, সাইমার বিরুদ্ধে। সে আবিরের বাবা মার কানে এমন কিছু বিষ ঢোকাবে যাতে সাইমার প্রতি তাদের এই ভালোবাসায় ঘৃণাই বদলে যায়। সাইমা নিশির দিকে তাকিয়ে মিলান হাসলো। সে জানে নিশি তাকে সহ্য করতে পারছে না, কিন্তু সাইমা এখন শুধু নিজের সম্মান রক্ষার লড়াই করছে। নিশির মতো ছোট মনের মেয়েকে সামলানো চেয়ে আবিরের নীরব অত্যাচার সহ্য করা তার কাছে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিকালবেলা সাইমা লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। আবির ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ দেখছিল। হঠাৎ কলিং বেল বাজতেই নিশি গিয়ে দরজা খুলে দিল। দরজায় সাইমার এক পরিচিত ছোট বোন দাঁড়িয়ে আছে, হাতে একটা খাম। ভাইয়া, আপুর একটা জরুরি ফাইল আর এই চিঠিটা দিতে এসেছি। সাইমা আপু এটা ওর কলেজের লকারে ফেলে এসেছিল। ওর খালাতো ভাই রোহান মারা যাওয়ার আগে এটা ওর কাছে পাঠিয়েছিল। আপু বোধহয় ওটা খোলার সময় পায়নি। আবির এগিয়ে গিয়ে খামটা নিল। রোহানের নাম শুনতে আবিরের মাথায় রক্ত চড়ে গেল। সেই রোহান যার সাথে সাইমাকে দেখে আবির প্রচণ্ড ঈর্ষায় আর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নিশির আড়াল থেকে কুটিল হাসল। আবির ধীর পায়ে ঘরে ঢুকে খামটা খুলল। ভেতরে রোহানের মেডিকেল রিপোর্ট এবং একটি শেষ অংশ। চিঠিতে লেখা ছিল, আপু যখন এই চিঠি তুই পাবি আমি হয়তো ওপারে চলে যাব। তোকে ওই দিন রেস্টুরেন্টে ডাকার জন্য ক্ষমা করে দিস। আমার ক্যান্সারটা লাস্ট স্টেজে ছিল। বিদেশে যাওয়ার আগে তোর হাত ধরে একটু কাঁদতে চেয়েছিলাম। তুই আমার নিজের বড় বোনের মতো আমাকে সাহস দিয়েছিস। জানি তোর স্বামী আবির ভাইয়া খুব রাগী, কিন্তু তুই ওকে সবটা বুঝিয়ে বলিস। আমি চাই না আমার জন্য তোদের কোনো ভুল বোঝাবুঝি হোক। চিঠির নিচে রোহানের ক্যান্সারের ফাইনাল রিপোর্ট স্টাপল করা। আবিরের হাতের ফাইলটা ফুলরে পড়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। শরীরের ভেতরটা যেন হিম হয়ে গেল। এই সেই ছেলে যাকে প্রেমিক ভেবে সে সাইমার সতীত্বের উপর প্রশ্ন তুলেছিল। এই সেই কারণ যার জন্য সে সাইমার মতো একজন সিনিয়র মেয়েকে, যে তার বড় বোন সাইমার ননদ, তাকে পৈশাচিক কায়দায় নিজের অধিকারের নামে রেপ করেছিল। আবিরে মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে এতদিন একটা মিথ্যা সন্দেহের উপর ভিত্তি করে সাইমার পবিত্র শরীর আর মনটাকে বিষিয়ে দিয়েছে। তার প্রচণ্ড অনুশোচনা বা গিল্ট তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আবি ধীর পায়ে সাইমার ঘরে ঢুকলো। সাইমা তখন জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। আবি গিয়ে সাইমার থেকে খানিকটা দূরে দাঁড়ালো। সে কিছুতেই সাইমার চোখের দিকে তাকাতে পারছিল না। তার মনে হচ্ছে সে সাইমার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলেছে। সাইমা, আমি আজ সত্যিটা জানতে পেরেছি। রোহানের ওই চিঠি আর রিপোর্টটা আমি পড়েছি। সাইমা কোনো উত্তর দিল না। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আবিরের কণ্ঠস্বর কানে বুঝে আসছিল। সাইমা, আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। আমি ভাবতেই পারছি না আমি কতটা নিচু মনের কাজ করেছি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। সন্দেহের ঝোঁকে আমি তোমার অসম্মতিতে যা করেছি তার জন্য আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। প্লিজ সাইমা, আমাকে একটা সুযোগ দাও সব ঠিক করার। আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাচ্ছি না। সাইমা দৃঢ় পায়ে ঘুরে দাঁড়ালো। আবির মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। সাইমার ঠোঁটে এক করুণ কিন্তু কঠিন হাসি ফুটে উঠল। ক্ষমা? আবির সাহেব, আপনি কি মনে করেন ক্ষমা শব্দটি এতই সস্তা? আপনি আমার শরীরের অধিকার নিতে চেয়েছিলেন, নিয়েছেন। আপনি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছিলেন, তুলেছেন। আপনি আমার সম্মতি ছাড়াই আমার পবিত্রতা নষ্ট করেছেন। এটা কোনো ভুল নয় আবির, এটা অপরাধ। আমি জানি সাইমা, আমি জঘন্য। আমাকে শাস্তি দাও, আমাকে মারো, কিন্তু এভাবে ঘৃণা করো না। আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম, কিন্তু ওই সন্দেহ আমাকে অন্ধ করে দিয়েছিল। ভালোবাসার নাম নিয়ে নিজের পুরুষত্বকে ঢাকা দেবেন না। ভালোবাসা থাকলে মানুষ বিশ্বাস করতে শিখে। আপনি আমাকে বিশ্বাস করেননি, বরং আপনি আমাকে দখল করতে চেয়েছিলেন, কারণ আপনার ইগোতে লেগেছিল। আজ আপনার সত্যিটা জেনেছেন বলে ক্ষমা চাইছেন, কিন্তু সত্যিটা যদি কোনোদিন সামনে না আসতো, তবে কি আপনি এভাবেই আমার উপর অত্যাচার চালিয়ে যেতেন? সাইমা, প্লিজ। না আবির, আপনি ক্ষমা পাবেন না। আপনি এখন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন না। এটাই আপনার শাস্তি। আপনার এই অনুশোচনা আপনাকে সারা জীবন তিলে তিলে পোড়াবে। আমি আপনার বাড়িতে আছি শুধু লোকলজ্জার ভয়ে, কিন্তু আমার হৃদয়ে আপনার জন্য ঘৃণার দেওয়ালটা আপনি নিজেই তৈরি করেছেন। সেটা কোনোদিনও ভাঙবে না।
সাইমা আবিরকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আবির ধপ করে মেঝেতে বসে পড়ল। তার মনে হলো যে সাইমাকে সে পাওয়ার জন্য সবকিছু ধ্বংস করেছে, সেই সাইমা আজ তার সবচেয়ে কাছ থেকেও চিরকালের জন্য তার থেকে যোজন যোজন দূরে সরে গেল। নিশি দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। আবিরের কান্না দেখে তার বুক ফেটে যাচ্ছিল ঠিকই, কিন্তু সে সাইমার কঠোরতা দেখে মনে মনে একটা নতুন চাল আঁটতে শুরু করলো। সাইমা ঘর থেকে বেরিয়ে আসার পর আবির সারা রাত ড্রয়িং রুমে সোফায় বসে কাটালো। তার চোখের সামনে বারবার সাইমা সেই কিনালু চাহনি ভেসে উঠছে। সে বুঝতে পারছে সাইমা তাকে ক্ষমা না করে যে মানসিক শাস্তি দিচ্ছে, তার শারীরিক যন্ত্রণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ভোরবেলা আবিরের মা সাইমার ঘরের দিকে যাচ্ছিলেন। আবিরকে সোফায় ওভাবে বসে থাকতে দেখে তিনি অবাক হলেন। কিরে আবির, তুই এখানে কেন? কিরে আবির, তুই এখানে কেন? সাইমার সাথে কি আবার কোনো ঝগড়া হয়েছে? বউটা তো এমনিতেই খুব শান্ত, তুই বোধহয় আবার কোনো পাগলামি করেছিস। না মা, কোনো ঝগড়া হয়নি। আমার অফিসের কিছু কাজ ছিল, তাই এখানেই ঘুমিয়ে পড়েছি। তুমি যাও, সাইমা বোধহয় এখনো ঘুমাচ্ছে। আবির মা চলে গেলে নিশিস কিন্তু সবকিছু আড়াল থেকে লক্ষ্য করছিল। সে বুঝতে পারছিল আবির এখন মানসিকভাবে দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে সে আবিরের মনে সাইমার বিরুদ্ধে বিষ ঢালতে চায়। নিশি রান্নাঘরে গিয়ে কফি করে সরাসরি আবিরের কাছে এলো। এই নাও ভাইয়া, কফিটা খাও। নিজের উপর এত অত্যাচার করো না। সাইমা ভাবি সিনিয়র বলে যে দাপট দেখাচ্ছে, সেটা কি তুমি সারা জীবন সহ্য করবে? ও তো তোমাকে ক্ষমা করবেই না, উল্টো তোমাকে সবার সামনে ছোট করার সুযোগ খুঁজছে। নিশি, তোমাকে আগে একবার বলেছি আমার আর সাইমার মাঝে নাক গলাবে না। সাইমা যা করছে ঠিকই করছে। আমি ওর সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তুমি এখান থেকে যাও। আমি তো তোমার ভালোর জন্যই বলছি ভাইয়া। দেখো, ওই রুহান নামের ছেলেটা মারা গেছে ঠিকই, কিন্তু সাইমা ভাবির মনে ওর জন্য যে জায়গা ছিল সেটা তো আর তোমার জন্য নেই। ও তোমাকে ঘৃণা করে, আর তুমি ওর পেছনে এভাবে পড়ে আছো। আবির নিশির কথায় কোনো উত্তর না দিয়ে কফির কাপটা সাইড টেবিলে রেখে নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকে দেখলো সাইমা নামাজ পড়ে জায়নামাজে বসে আছে। তার শান্ত মুখটা দেখে আবিরের বুকটা আবার হাহাকার করে উঠল। সে ধীর পায়ে সাইমার কাছে গিয়ে দাঁড়ালো। সাইমা, আমি জানি তুমি আমার ছায়াও সহ্য করতে পারছো না, কিন্তু আমি ঠিক করেছি আমি নিজেকে বদলে ফেলবো। আমি তোমাকে আর কোনো দিন বাধ্য করব না। তুমি এই বাড়িতে যত দিন খুশি থাকতে পারো, যেভাবে খুশি থাকতে পারো। আমি শুধু তোমার একটুখানি করুণা চাই। করুণা দুর্বলদের জন্য হয় আবির সাহেব, আর আপনি একজন অপরাধী। আপনি নিজেকে বদলান বা না বদলান তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে আপনার অস্তিত্ব এখন অর্থহীন। আর শোনো, নিশিকে বলো আমার ব্যক্তিগত বিষয় যেন মাথা না ঘামায়। ওর নজর সরালে ওর জন্যই মঙ্গল। সাইমা উঠে দাঁড়িয়ে আলমারি থেকে নিজের বই বের করতে লাগলো। আবির মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। সে বুঝতে পারছে সাইমার এই কঠিন সহজে ভাঙবে না। দুপুরে খাওয়ার টেবিলে আবিরের বাবা সাইমার প্রশংসা করছিলেন। মা সাইমা, আজ তোমার হাতের রান্নাটা খুব চমৎকার হয়েছে। সাইরা ঠিকই বলেছিল, ওর ননদ শুধু দেখতে সুন্দর নয়, গুণেও অনন্য। আবির, তুই কতটুকু ভাগ্যবান যে এমন একটা মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছিস। আমি জানি বাবা, আমি সাইমার যোগ্য নই। ও অনেক বড় মনের মানুষ। নিশি খাবার টেবিলের নিচে নিজের পা দিয়ে ফুলোর ঘষছিল রাগে। সে হঠাৎ সাইমার প্রসঙ্গ তুলল সাইমাকে অপদস্থ করার জন্য। হ্যাঁ কাকা, সাইমা ভাবি তো গুণবতী বটে, তবে ভাবি রুহান ভাইয়ার কথা কাল রাতে আবির ভাইয়াকে বলতে গিয়ে কেন জানি আমি একটু ভয় পাচ্ছিলাম। রুহান ভাইয়া মারা যাওয়ায় তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে, তাই না? টেবিলের সবাই চুপ হয়ে গেল। সাইমার বাবা মা এবং আবিরের বাবা মা অবাক হয়ে সাইমার দিকে তাকালেন। সাইমা বুঝলো নিশি সবার সামনে রোহানের নাম তুলে তাকে অস্বস্তিতে ফেলতে চাইছে। সাইমা খুব ধীর স্থিরভাবে পানির গ্লাসটা রাখলো। রোহান আমার ভাইয়ের মতো নিশি, রোহান আমার ভাইয়ের মতো ছিল নিশি। আর ওর অকাল মৃত্যুতে শুধু আমার নয়, যে কেউই শুনলে কষ্ট পাবে। তবে তুমি সেই খবরটা কাল রাতে আবিরকে দিতে গিয়ে কেন ভয় পেয়েছিলে সেটা আমি বুঝলাম না। তোমার কি মনে হয় তোমার ভাইয়া এতই ছোট মনের মানুষ যে ভাইয়ের মতো কারো বিয়োগে সে সন্দেহ করবে? আবির সাইমার কথা শুনে টেবিলের সবার দিকে তাকিয়ে আবিরের মা বলল। নিশি আসলে অপ্রাসঙ্গিক কথা বলতে পছন্দ করে মা, তোমরা ওর কথা গায়ে নিও না। নিশি বুঝতে পারলো তার এই চালটা উল্টো তার উপরই পড়েছে। আবির সাইমাকে বাঁচানোর চেষ্টা করছে, এটা নিশির সহ্য হলো না। বিকেলে সাইমা বারান্দায় বসেছিল। হঠাৎ নিশি এসে সাইমার পাশে দাঁড়ালো।
নিশির চোখে মুখে এবার স্পষ্ট শত্রুতা। ভাবি, তুমি যতই আবির ভাইয়ার মন জয় করো না কেন, বড়দের সামনে নাটক করে বেশি দিন টেকা যায় না। আমি জানি তোমার আর ভাবির ভাইয়ার মাঝখানে কোনো ভালোবাসা নেই। আমি খুব শীঘ্রই এমন কিছু করব যাতে তুমি এই বাড়ি থেকে শেষটাই চলে যাও। তুই তো ছোট নিশি, তাই ষড়যন্ত্র ছাড়া আর কিছুই বুঝিস না। মনে রাখিস, আমি আবিরের বড় বোনের ননদ। এই সম্পর্কের ওজন তুই কোনোদিন বুঝবি না। তুই যত নিচুতে নামবি, আমি তোকে ঠিক ততটাই উপরে দাঁড়িয়ে দেখব। যা পারিস করিস। নিশি যখন বারান্দায় সাইমাকে হুমকি দিয়ে চলে গেল, সাইমা তখন নিশ্চিত হলো যে আবিরের মনে সন্দেহের বিষ ঢুকিয়েছিল এই নিশি। সাইমা চুপ করে থাকার মেয়ে নয়, বিশেষ করে যখন তার সম্মান নিয়ে কেউ খেলা করে। সে জানতো শুধু মুখে বলে আবির হয়তো পুরোপুরি বিশ্বাস করবে না, তাই সে নিশিকে তার নিজের জালে আটকানোর পরিকল্পনা করলো। পরের দিন দুপুরে বাড়ির সবাই যখন বিশ্রামে, সাইমা ড্রয়িং রুমের কোণায় নিশিকে একা পেয়ে কথা শুরু করলো। সাইমা জানতো আবির পাশের ঘরেই আছে এবং সেখান থেকে সব শোনা যায়। নিশি, তুই কাল বলেছিলি না যে আমি এই বাড়ি থেকে চলে যাব? কিন্তু তুই কি জানিস আবির এখন আমার হাতের মুঠোয়? ও কাল রাতে আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছে। ও এখন রোহানের সব সত্যি জানে। তোর সব পরিকল্পনা তো মাটি হয়ে গেল। তুমি ভাবছো রোহানের সত্যটা জেনে গেলেই সব শেষ? আবির ভাইয়াকে ওই দিন রেস্টুরেন্টের ঠিকানাটা আমি দিয়েছিলাম। আমি ভাইয়াকে বলেছিলাম যে তুমি রোহানের সাথে পালানোর প্ল্যান করছো। ভাইয়া তোর আগের মাথায় অন্ধ হয়ে গেছিল, আমার একটা কথাও অবিশ্বাস করেনি। তোমার উপর ওই রাতে ভাইয়া যে জোর খাটিয়েছে, সেটার পেছনে আসল উস্কানি তো ছিল আমার। তার মানে তুই স্বীকার করছিস যে তুই মিথ্যে বলে আবিরকে উস্কে দিয়ে আমার সর্বনাশ করেছিস? হ্যাঁ করেছি, কারণ আমি আবির ভাইয়াকে ভালোবাসি। তোমাকে সরাতে যা যা করা দরকার আমি সবই করব। ওই রাতে ভাইয়া যা করেছে ওটার জন্যই আমি বারবার ভাইয়ার কান ভাঙিয়েছি। ভাইয়াকে বলেছিলাম মেয়েটা সিনিয়র বলে খুব অহংকার, আর ডানা ছেড়ে দাও। ভাইয়া তো আমার কথা শুনেই ওই দিন জানোয়ার হয়ে উঠেছিল। নিশি যখন দম্বের সাথে কথাগুলো বলছিল, সে খেয়াল করেনি দরজার ওপাশে আবির দাঁড়িয়ে আছে। নিশির প্রতিটি শব্দ আবিরের কানে তপ্ত সীসার মতো পিচ্ছিল। আবির আজ বুঝতে পারল সে শুধু নিজের সন্দেহে অন্ধ ছিল এবং তার পাশেই এই মানুষটি তিলে তিলে তাকে বিষ খাইয়ে নিজের বড় বোনের ননদের ওপর পৈশাচিক কাজ করতে বাধ্য করেছে। নিশি, নিশি চমকে পেছন ফিরল। আবিরের লাল হয়ে যাওয়া চোখ আর কাঁপতে থাকা চোয়াল দেখে তার কলিজা শুকিয়ে গেল। আবির ধীর পায় নিশির সামনে এসে দাঁড়ালো। সাইমা শান্তভাবে একপাশে সরে দাঁড়িয়ে সব দেখছে। ভাইয়া তুমি কখন এলে? আমি আসলে ওভাবে বলতে চাইনি। সাইমা ভাবি আমাকে উস্কে দিচ্ছিল তাই। চুপ কর, একদম চুপ। তোর মতো একটা নোংরা মেয়েকে আমি ছোটবেলা থেকে বোন হিসেবে দেখে এসেছি। তুই আমার কানে বিষ ঢেলে আমাকে দিয়ে এমন এক অপরাধ করিয়েছিস যার ক্ষমা মরণেও নেই। তুই জানতি রোহানোর ভাই, তুই জানতি ও নির্দোষ, তাও তুই আমাকে দিয়ে এটা করালি। ভাইয়া আমি তোমাকে পছন্দ করি বলে। খবরদার, ভালোবাসার নাম নিবি না। তুই তো একটা কাল নাগিনি। সাইমা আমার সিনিয়র, আমার বড় বোনের ননদ। ওকে সম্মান দেওয়ার বদলে তুই আমাকে দিয়ে ওর পবিত্রতা নষ্ট করালি। আজ আমি বুঝতে পারছি আমার নিজের অপরাধের সাথে তোর এই ষড়যন্ত্র মিশে আমাকে পশু বানিয়েছিল। আবির রাগের মাথায় নিশির হাত ধরে হ্যাসকা টান দিয়ে ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে এলো। শব্দ শুনে আবিরের বাবা মা ঘর থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে আবির? নিশিকে এভাবে টানছিস কেন? বাবা, এই মেয়েটা একটা বিষাক্ত সাপ। ও আমাদের পরিবারের সম্মান নষ্ট করতে চেয়েছিল। সাইমার নামে আমার কানে মিথ্যা কথা বলে ও আমাকে দিয়ে এমন সব কাজ করিয়েছে যা আজ আমি মুখেও আনতে পারছি না। ও এই বাড়িতে থাকার যোগ্য নয়। কাকা আমি কিছু করিনি, সাইমা ভাবি আমাকে ফাঁসিয়েছে। নিশি, রেকর্ডটা কিন্তু অন ছিল। তুই যা যা বলেছিস সব এখন বাবার কানে যাবে। শুনবেন বাবা? সাইমা তার ফোনটা বের করতে নিশি চুপ হয়ে গেল। আবিরের বাবা সবটা বুঝতে পারলেন। তিনি নিশির দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন। তুই নিশি, তুই যে এতটা নিচু হতে পারিস ভাবিনি। সাইমা এই বাড়ির লক্ষ্মী, আর তুই ওর ক্ষতি করতে চেয়েছিস। এক্ষুনি নিজের ঘরে যা। কাল সকালেই আমি তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দেব। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। নিশি কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে দৌড়ে গেল। ড্রয়িং রুমে এক নিস্তব্ধতা নেমে এলো। আবির সাইমার দিকে তাকালো। তার চোখে এক সীমাহীন অনুশোচনা আর পানির ধারা। সে সাইমার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছে না। সাইমা ফোনের রেকর্ডারটা বন্ধ করে নিজের ঘরের দিকে হাঁটে দিল। আবির সাইমার পিছু পিছু ঘরে ঢুকলো। সাইমা, আজ অন্তত বিশ্বাস করো আমি নিশির কথায় বিভ্রান্ত হয়েছিলাম।
আমি জানি আমার অপরাধ কমেনি, কিন্তু আমি আজ বুঝতে পারছি আমি কতটা অন্ধ ছিলাম। আবির সাহেব, নিশি অপরাধী ঠিকই, কিন্তু যে অপরাধ আপনি করেছেন সেটা আপনার নিজের। নিশি উস্কানি দিয়েছে, কিন্তু কাজটা তো আপনিই করেছেন। নিশি চলে যাচ্ছে বলে খুশি হওয়ার কিছু নেই, কারণ আমার মনের ক্ষত তাতে ভরবে না। তবে ভালো লাগলো যে আপনি অন্তত নিজের বোকামিটা বুঝতে পারলেন। সাইমা বিছানে গিয়ে শুয়ে পড়লো। আবির মেঝেতে বসে অঝরে কাঁদতে লাগলো। সে বুঝতে পারছে নিশিকে বাড়ি থেকে বের করে দিয়ে সে হয়তো ঘর পরিষ্কার করলো, কিন্তু সাইমার মনে নিজের জন্য যে জায়গাটা সে হারিয়েছে সেটা হয়তো আর কোনোদিনও ফিরে পাবে না। সকালবেলা নিশি ব্যাগ গুছিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। আবির বাবা নিজে তাকে তার বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। বাড়িতে এক ধরনের থমথমে শান্তি বিরাজ করছে। আবির জানালার পাশে দাঁড়িয়ে নিষেধ চলে যাওয়া দেখছিল, কিন্তু তার মনে কোনো স্বস্তি নেই। সে জানে মূল অপরাধী সে নিজে। নিশি শুধু তার ভেতরের সুপ্ত সন্দেহকে উস্কে দিয়েছিল মাত্র। আবির মা সাইমার ঘরে এসে বসলেন। সাইমা তখন আলমারি গোছাচ্ছিল। মা, সাইমা, নিশি যে এমন একটা কাজ করবে তা আমরা কেউ ভাবিনি। মেয়েটা তোমার নামে আবিরের কানে বিষ ঢেলেছে, তোমাকেও অপদস্থ করেছে। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, তুমি কিছু মনে করো না। না মা, আপনি কেন ক্ষমা চাইছেন? নিশি যা করেছে সেটা ওর বিচার। আমি শুধু অবাক হচ্ছি যে কেউ কারোর নামে এত বড় মিথ্যা বলতে পারে। তা তো বটেই, তবে মা, আবিরের দিকে একবার তাকিয়ে দেখ। ও গত 2 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। নিশির মিথ্যা কথায় ও তোমাকে ভুল বুঝে যে রাগ দেখিয়েছিল, এখন সত্যিটা জানার পর ও বোধহয় নিজের উপর খুব লজ্জা পেয়েছে। ছেলেটা একদম ভেঙে পড়েছে মা, তুই কি ওকে একটু বুঝিয়ে বলবি? সাইমা মনে মনে ভাবলো আবি শুধু ভুল বুঝে ক্ষান্ত হয়নি। সে যা করেছে তা মা জানলে হয়তো আজ তাকে সান্ত্বনা না দিয়ে ত্যায্য পুত্র করতেন। সাইমা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। সাইমার মা তখন ঘর থেকে বেরিয়ে গেলেন। তখন আবি দরজার সামনে এসে দাঁড়ালো। সাইমার চোখে চোখ পড়ার সাহস তার নেই। সাইমা, মা তোমাকে অনুরোধ করছিল আমাকে ক্ষমা করার জন্য, কিন্তু আমি জানি আমি তোমার সাথে যে পৈশাচিক ব্যবহার করেছি তার কোনো ক্ষমা নেই। আমি আজ বিকেলেই ঢাকার বাইরে চলে যাচ্ছি, অফিসের একটা প্রজেক্টে। অন্তত 1 মাস দূরে থাকবো। সেটা আপনার ইচ্ছে। আপনি গেলে হয়তো এই ঘরে আমি অন্তত শান্তিতে ঘুমাতে পারবো। আমি জানি সাইমা, আমার উপস্থিতি তোমার কাছে এখন যন্ত্রণার মতো। আমি চাই না আমার এই পাপী মুখটা প্রতিদিন দেখে তুমি কষ্ট পাও। এই চাবিটা টেবিলের ওপর রাখলাম, এটা আলমারির লকারের চাবি। যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় এখান থেকে নিও। বিকেলবেলা আবির একটা ছোট্ট ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। যার সময় সে তার বাবার পা ছুঁয়ে সালাম করলো। সাইমা বারান্দা থেকে দেখলো আবিরের গাড়িটা চলে যাচ্ছে। বাড়ির সবাই ভাবছে আবির অফিসে কাজে যাচ্ছে, কিন্তু একমাত্র সাইমা আর আবির জানে এই চলে যাওয়ার পেছনে লুকিয়ে থাকা দগদগে ক্ষতের কথা। রাত হওয়ার পর ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। সাইমা একা ঘরে বসে বসে পড়ছিল। হঠাৎ তার মনে হলো আবির চলে যাওয়ার কি সত্যি সব শেষ হয়ে গেল? আবিরের মা বাবা এখনো সাইমাকে পরম আদরে আগলে রেখেছেন। এই মানুষগুলোর ভালোবাসার মাঝেই সাইমা নিজের শক্তি খুঁজে পায়। পরদিন সকালে সাইমা ভাবির ফোন এলো। কি রে সাইমা, আবির নাকি কোথায় চলে গেছে? মা ফোন করে বলল ওর মনটা খুব খারাপ ছিল। তোদের কি আবার কোনো বিষয়ে রাগারাগি হয়েছে? দেখ বোন, আবির তোকে খুব পছন্দ করে। হয়তো নিশির কথায়ও একটু মেজাজ দেখিয়ে ফেলেছে। তুই একটু নমনীয় হোস। ভাবি, নিশির কথা বাদ দাও। আবির বড় হয়েছে, ওর নিজের তো একটা বিচার বুদ্ধি থাকা উচিত ছিল। ও দূরে গেছে, ওখানেই ওর থাকা উচিত। আমার পরীক্ষা সামনে, আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না। সাইমা ফোনটা রেখে জানালার বাইরে তাকালো। শরতের মেঘমুক্ত আকাশ, কিন্তু সাইমার জীবনে মেঘ কাটেনি। আবি দূরে গেছে ঠিকই, কিন্তু তার ফেলে যাওয়া স্মৃতি আর অসম্মানে বোঝা সাইমাকে বয়ে বেড়াতে হচ্ছে। নিধি বিদায় নিয়েছে আবিরও দূরে। এখন সাইমার সামনে শুধু নিজের ক্যারিয়ার আর নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার লড়াই। আবির চলে যাওয়ার পর সাইমা নিজেকে পড়াশোনায় ডুবিয়ে দিয়েছে। আজ অনেক দিন পর সে কলেজে গেল। ক্লাসের শেষ করিডোরে বান্ধবীদের সাথে দেখা হতেই সবাই ওকে ঘিরে ধরলো। সবার মনে একরাশ কৌতূহল, কারণ সাইমা বিয়ের দিন যা ঘটেছিল তা সবার কল্পনার বাইরে। কিরে সাইমা, কতদিন পর তোকে দেখলাম। বিয়ের পর তো একদম পাল্টে গেছিস। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোর তো রাকিবের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সব আয়োজন তো ওর সাথেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে আবিরের সাথে তোর বিয়েটা কি হয়ে গেল কিভাবে? হ্যাঁ সাইমা, আমরা তো আকাশ থেকে পড়েছিলাম খবরটা শুনে।
আবির তো তোর বড় ভাবি সাইমা ছোট ভাই, সম্পর্কে তো জুনিয়র। ওর সাথে তোর বিয়েটা কি তবে আগে থেকেই ঠিক করা ছিল? বান্ধবীদের প্রশ্নে সাইমার বুকের ভেতরটা হু হু করে উঠল। সেই অভিশপ্ত বিয়ের দিনের স্মৃতিগুলো ঝাপসাতে শুরু করলো, কিন্তু বান্ধবীদের কথায় সব আবার চোখের সামনে ভেসে এলো। সাইমা একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যাফেটেরিয়ার এক কোণে গিয়ে বসলো। আসলে তোরা যা ভাবছিস তা নয়। রাকিবের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, বাবা ওকে পছন্দ করেছিলেন। কিন্তু বিয়ের দিন যখন গেটে বসার সময় হলো তখন খবর এলো রাকিব আসবে না। ও অন্য একটা মেয়ের সাথে শহর ছেড়ে পালিয়েছে। শুধু তাই নয়, যাওয়ার আগে ও আমাদের পরিবারের নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টাও করেছিল। ও খোদা, রাকিব এমন কাজ করতে পারলো? ও তোকে এভাবে ঠকিয়ে পালিয়ে গেল? হ্যাঁ, ওই মুহূর্তে আমাদের বাড়ির পরিবেশটা ছিল মরা বাড়ির মতো। আত্মীয় স্বজনদের কানা ঘোষা আর বাবার ফ্যাকাশে মুখটা আমি কোনোদিনও ভুলবো না। বাবার সম্মান তখন ধুলোয় মিশে যাচ্ছিল। ঠিক সেই সময় আবিরের পরিবার আমাদের পাশে এসে দাঁড়ায়। বাবা যখন হার্ট অ্যাটাক করার মতো অবস্থায়, তখন আবিরের বাবা আমার বাবার সম্মান বাঁচাতে আবিরের সাথে আমার বিয়ের প্রস্তাব দিলেন। তার মানে পরিস্থিতির শিকার হয়ে তোকে আবিরকে বিয়ে করতে হয়েছিল? হ্যাঁ, বাবার সম্মান আর আমাদের বংশের মর্যাদা বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো পথ ছিল না। আবির তখন কোনো প্রতিবাদ করেনি, ও মাথা পেতে নিয়েছিল বাবার আদেশ। কিন্তু আমি জানতাম না যে এই ত্যাগের আড়ালে আবির আমার প্রতি মনে মনে কোনো ঘৃণা বা সন্দেহ পুষে রেখেছিল। পরিস্থিতির চাপে আমাদের এই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। বান্ধবীরা সাইমার কথা শুনে চুপ হয়ে গেল। তারা বুঝতে পারলো সাইমার এই সাজানো দাম্পত্যের আড়ালে কতটা চোখের জল আর ত্যাগ লুকিয়ে আছে। সাইমা জানালার বাইরে তাকিয়ে রইল। সে মনে মনে ভাবল রাকিব তাকে ঠকিয়ে চলে গিয়ে যে ক্ষত দিয়েছিল, আবির তাকে বিয়ের পর সম্মান না দিয়ে সেই ক্ষতটাকে আরও বিষাক্ত করে তুলেছে। কলেজ থেকে ফেরার পথে সাইমার বারবার মনে হতে লাগলো জীবনের এই মনে সে আজ একদম একা। যার উপর ভরসা করে সে বিয়েতে রাজি হয়েছিল, সে আবিরই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দেখা দিয়েছিল। যদিও এখন সে অনুশোচনায় দগ্ধ হচ্ছে, কিন্তু সাইমার ভেঙে যাওয়া বিশ্বাস কি আর কোনোদিন জোড়া লাগবে? কলেজ থেকে ফেরার পথে সাইমা যখন রাস্তার মোড়ে রিকশার জন্য অপেক্ষা করছিল, তখনই তার দেখা হলো সেই ছোট্ট বোনটির সাথে, যে কয়েকদিন আগে আবিরের বাড়িতে রোহানের চিঠি আর মেডিকেল ফাইলটা পৌঁছে দিয়েছিল। মেয়েটির নাম নীলা। নীলাকে দেখে সাইমা একটু থমকে দাঁড়ালো। আপু কেমন আছো? তোমার কথা ভাবছিলাম। ওই দিন ফাইলটা দেওয়ার পর তোমার সাথে আর কথা হয়নি। এই তো নীলা, আছি কোনো মতে। ওই দিন তুমি না এলে হয়তো অনেক বড় একটা সত্যি সারা জীবন অজানাই থেকে যেত। ধন্যবাদ তোমাকে। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে সাইমার মুখের দিকে তাকালো। তার চোখে একরাশ কৌতূহল। সে সাইমার খুব কাছের হওয়ায় অনেক কিছুই জানে, তবে কিছু বিষয়ে তার কাছেও ধোঁয়াশা। আপু একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? তোমার সাথে তো সম্পর্ক ছিল রাকিব ভাইয়া। আমরা সবাই জানতাম তোমাদের প্রেমের বিয়ে হতে যাচ্ছে, কিন্তু বিয়ের দিন রাকিব ভাই পালিয়ে যাওয়ার পর আবির ভাইয়ের সাথে তোমার বিয়েটা হলো পরিস্থিতির চাপে। এটা সবাই জানে যে এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু রোহান ভাইকে নিয়ে আবির ভাই কেন তোমাকে ওভাবে সন্দেহ করলো? রোহান ভাই তো তোমার আপন ছোট ভাইয়ের মতো ছিল। সেটাই তো আমার কাছে বড় রহস্য নীরা। আবির কোনোদিন জানতো না যে রাকিবের সাথে আমার সম্পর্ক ছিল। আমাদের বিয়ের সময় সবাই এটাই জানতো, যেটা পারিবারিকভাবে ঠিক করা একটা সম্বন্ধ, যেটা রাকিবের পালানোর পর আবিরের উপর এসে পড়েছিল। আবির মনে করতো আমি একদম সাদা মনের একটা মেয়ে যে পরিস্থিতির শিকার। তার মানে আবির ভাইয়া আপনার আর রাকিব ভাইয়ের প্রেমের সম্পর্কের কথা বিন্দুমাত্র জানে না? না, জানে না। আমি নিজেও জানি না আবির কেন রোহানকে আমার প্রেমিক হিসাবে ধরে নিয়েছিল। হয়তো সে ভেবেছিল আমি মনে মনে অন্য কাউকে পছন্দ করি, আর রোহানকে আমার সাথে বারবার দেখা করতে দেখে সে ভুল বুঝেছিল। নিশ্চয় হয়তো এই আগুনে ঘি ঢেলেছিল। আসলে সত্যিটা হলো আবির আমার বর্তমান স্বামী হলেও সে আমার অতীত সম্পর্কে কিছুই জানে না। অথচ সে একটা কাল্পনিক সন্দেহের উপর ভিত্তি করে আমার জীবনটা বিষিয়ে দিল। অদ্ভুত তো, যে মানুষটা আপনার জীবনের সবচেয়ে বড় সত্যটা জানলই না, সে একটা মিথ্যা সত্য নিয়ে আপনাকে এত বড় সাজা দিল। আপু, আমার মনে হয় আবির ভাইয়ের ভেতরে এক ধরনের হীনমন্যতা কাজ করছে। আপনিও সিনিয়র, ওর বোনের ননদ, হয়তো ও ভেবেছিল আপনি ওকে কোনোদিন মন থেকে মেনে নেবেন না।
সাইমা নীলার কথায় কোনো উত্তর দিল না। সে রিকশায় উঠে বসলো। নীলার কথাগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আবি যদি জানতো যে সাইমা একটা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ধোঁকা খেয়ে তাকে বিয়ে করেছে, তবে হয়তো আবির আচরণ আরো হিংস্র হতো। অথবা হয়তো সে বুঝতো যে সাইমার হৃদয়টা এমনিতেই ক্ষত বিক্ষত। বাড়ি ফেরার পথে সাইমা ভাবলো মানুষের জীবনটা কত বিচিত্র। যে সত্যিটা রাকিব সাইমাকে ভেঙে দিয়েছিল সেটা কেউ জানলো না। আর যে মিথ্যাটা সাইমাকে অপদস্থ করলো সেটা নিয়ে যত তোলপাড়। আবির দূরে আছে ঠিকই, কিন্তু সে ফিরে এলে কি সাইমা তাকে কোনোদিন তার অতীতের কথা বলবে, নাকি এই নীরবতা এভাবেই আজীবন থেকে যাবে? শহর থেকে দূরে একটা নির্জন রেস্টুরেন্টে বসেছিল আবির। নিজেকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য এখানে আসলো। তার মনের ভেতর সারাক্ষণ সাইমার বিষণ্ণ মুখটা ভেসে উঠছে। হঠাৎ তার পাশের টেবিল থেকে পরিচিত একটা নাম কানে আসতেই আবির সজাগ হয়ে উঠল। সেখানে একটা ছেলে আর একটা মেয়ে বসে কফি খাচ্ছিল। মেয়েটি ছেলেটিকে উদ্দেশ্য করে কিছু একটা বলছিল। আচ্ছা রাকিব, একটা কথা জিজ্ঞেস করি, তুমি যে সাইমাকে ওভাবে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করতে গিয়েও বিয়ের আসর থেকে আমাকে নিয়ে পালিয়ে এলে, এটা কেন করলে? বেচারি সাইমার কি দোষ ছিল? রাকিব আর সাইমা নাম দুটো শুনে আবিরের শরীর শক্ত হয়ে গেল। সে কান খাড়া করে পরবর্তী কথাগুলো শোনার চেষ্টা করলো। আরে তুমি বুঝছো না কেন? আমি সাইমাকে কোনো দিনই ভালোবাসি না। ওটা ছিল স্রেফ একটা অভিনয়। আসলে সাইমার বাবা আর আমার বাবা দীর্ঘদিনের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। আমার বাবা চেয়েছিলেন সাইমার বাবার মান সম্মান কোনোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে। তাই আমি সাইমার সাথে প্রেমের নাটক করে ওকে বিয়ের পেড়ে পর্যন্ত নিয়ে গিয়েছি। বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া ছিল আমাদের প্ল্যান, যাতে পুরো সমাজের সামনে ওর বাবা মাথা নিচু করতে বাধ্য হয়। ও, তার মানে সাইমার সাথে তোমার প্রেমের সম্পর্কটা ছিল স্রেফ প্রতিশোধ নেওয়ার একটা অস্ত্র? একদম। আমি জানতাম স্যাম আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। ওকে প্রেমের ফাঁদে ফেলার খুব সহজ ছিল। ওর সম্মান নষ্ট করে আমি আর বাবা এখন শান্তিতে আছি। তবে শুনলাম মনে কি কার সাথে বিয়ে করে ঘর সংসার করছে। আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে এতকাল জানতো সাইমার সাথে রাকিবের বিয়েটা পারিবারিকভাবে ঠিক হয়েছিল, কিন্তু আজ সে জানলো সাইমা আর রাকিবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সাইমা যাকে ভালোবেসে বিশ্বাস করেছিল সে ছিল আসলে এক প্রতারক। আবিরের মনে পড়ল সাইমার সাথে সে যখন প্রথমবার অন্যায় করেছিল তখন তার মনে রোহানকে নিয়ে সন্দেহ ছিল। সে ভেবেছিল রোহান সাইমার প্রেমিক, কিন্তু এখন সে বুঝতে পারছে সাইমার জীবনে রোহান কেউই ছিল না, ছিল এই রাকিব। সাইমা একজন প্রতারকের হাতে ধোঁকা খেয়ে যখন বিধ্বস্ত অবস্থায় ছিল তখন আবি তাকে সাহায্য করার বদলে তার উপর পৈশাচিক অত্যাচার করেছে। হায় আল্লাহ, আমি কি করলাম? মেয়েটা একটা দীর্ঘদিনের ভালোবাসার মানুষের কাছ থেকে চরম প্রতারণা পেয়ে যখন আমার কাছে আশ্রয় চেয়েছিল, তখন আমি তাকে বিশ্বাসের বদলে সন্দেহ উপহার দিয়েছি। সে প্রেমের সাগরে ডুবেও নিজেকে পবিত্র রেখেছিল ওই প্রতারক রাকিবের জন্য। আর আমি তার স্বামী হয়ে তাকে বিয়ের রাতে রেপ করলাম। আমি কতটা জানোয়ার! আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে আর সেখানে বসে থাকতে পারলো না। তার বুক ফেটে কান্না আসছে। সাইমা কত বড় যন্ত্রণা একা বয়ে বেড়াচ্ছে সেটা আজ আবির হাড়ে হাড়ে টের পেল। সে রোহানকে নিয়ে সন্দেহ করে সাইমার পবিত্রতা নষ্ট করেছে, অথচ সাইমা তখন ছিল এক প্রতারিত প্রেমিকা যার সবটুকু বিশ্বাস ভেঙে গিয়েছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবির রাস্তার ধারে দেওয়ালে মাথা রেখে কাঁদতে লাগলো। সে ভাবছে সাইমা যখন বিয়ের রাতে তাকে বাধা দিচ্ছিল তখন হয়তো তার মনে রাকিবের দেওয়া সেই গভীর ক্ষতটা দগদগে ছিল, আর আবি সেই ক্ষতে মলম দেওয়ার বদলে নুন ছিটিয়ে দিয়েছিল। সাইমা, আমি তোমাকে কোনো দিন মুখ দেখতে পারবো না। আমি তোমাকে রোহানের নামে কলঙ্ক দিয়েছি, অথচ তোমার আসল শত্রু ছিল ওই রাকিব। আমি তোমার স্বামী হয়েও রাকিবের চেয়ে কম ক্ষতি করিনি তোমার। আমি তোমাকে কোনো দিন পাওয়ার যোগ্য নই।
আবি সিদ্ধান্ত নিল সে এখনই শহরে ফিরবে। সাইমার সামনে দাঁড়িয়ে সে ক্ষমা পাবে না জানে, কিন্তু এই সত্যটা জানার পর সে আর এক মুহূর্ত থাকতে পারছে না। সাইমা নীরব কান্নার ভাষা আজ আবির প্রথমবার নিজের হৃদয়ে অনুভব করতে পারছে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আবিরের মাথা আর কাজ করছিল না। সাইমার প্রতি করা নিজের অবিচার আর রাকিবের সেই শয়তানি কথাগুলো তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। সে অস্থিরভাবে গাড়ি চালিয়ে শহরের দিকে ফিরছিল। মনের ভিতর অপরাধবোধ আর টেনশন তাকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছিল যে সামনের দিক থেকে আসা একটা ট্রাকের হেডলাইটের আলো তার চোখে পড়ে আগে অনেক দেরি হয়ে গেল। এক প্রচণ্ড শব্দে আবিরের গাড়িটা রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেল। পর মুহূর্তে চারিদিকে নীরবতা। আবির রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতর জ্ঞান হারালো। আধা ঘন্টা পর আবিরের বাবার ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল এলো। ফোনটা ধরতেই ওপাশ থেকে জানানো হলো আবিরের গুরুতর অ্যাক্সিডেন্টের খবর। মুহূর্তেই পুরো বাড়িতে হাহাকার পড়ে গেল। আবিরের মা কান্নায় ভেঙে পড়লেন। সাইমা যখন খবরটা শুনল তার বুক ধক করে উঠল। আবিরের উপর তার পাহাড় সমান ঘৃণা আছে ঠিকই, কিন্তু সে কোনোদিন আবিরের এমন মৃত্যু কামনা করেনি। ওরে বাবা, আমার জামাইটা কি হলো রে? সাইমা তাড়াতাড়ি চল মা। সাইমা কোনো কথা না বলে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজেকে শক্ত করার চেষ্টা করছিল, কিন্তু পরক্ষণেই মনে হলো আবির তো তার বড় বোন সাইরার ভাই, এই পরিবারের সন্তান। ঘৃণা এক জিনিস আর কারোর মৃত্যু কামনা করা অন্য জিনিস। সাইমা দ্রুত তৈরি হয়ে তার শ্বশুর শাশুড়ির সাথে হাসপাতালের দিকে রওনা হলো। হাসপাতালে পৌঁছানোর পর দেখা গেল আবিরকে আইসিইউতে নেওয়া হয়েছে। ডাক্তার জানালেন তার মাথায় গুরুতর চোট লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আবির মা হাসপাতালে মেঝেতে বসে বিলাপ করছিলেন। আমার ছেলেটা কি আর ফিরবে না মা? সাইমা, তুই তো ওর বউ, তুই একটু দোয়া কর। ও তোকে কত ভালোবাসতো, তোকে ছাড়া ও সাইমা বাঁচবে চুপ না। করে শাশুড়িকে সান্ত্বনা দিচ্ছিল। সে মনে মনে ভাবল আবির আমাকে ভালোবাসতো কিনা জানি না, তবে সে আমার বিশ্বাসের সাথে যে খেলা খেলেছে তা অমার্জনীয়। কিন্তু এখন এই অবস্থায় এই মুখটা দেখে আমার ভেতরের মানুষটা কষ্ট পাচ্ছে। সাইমা গ্লাসের ওপাশ থেকে দেখল আবিরের মাথায় ব্যান্ডেজে ঢাকা, নাকে অক্সিজেন মাস্ক। যে হাত দিয়ে আবির তাকে জোর করেছিল সে হাতটা আজ নিথর হয়ে পড়ে আছে। সাইমা আইসিইউর সামনে দাঁড়িয়ে মনে মনে বলল, আবির সাহেব, আপনি মরে গিয়ে আমার ঘৃণা থেকে মুক্তি পাবেন না। আপনাকে সুস্থ হয়ে ফিরতে হবে। আপনি যা করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে বেঁচে থেকেই করতে হবে। আমি আপনাকে ঘৃণা করি, কিন্তু আপনার মৃত্যু চাই না। কিছুক্ষণ পর আবিরের বাবা এসে সাইমার পাশে দাঁড়ালেন। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। মা সাইমা, আবির হঠাৎ এমন কেন হলো জানি না। ছেলেটা খুব টেনশনে ছিল বোধহয়। ও কি যাওয়ার সময় তোকে কিছু বলে গেছে? না বাবা, ও শুধু 1 মাসের জন্য দূরে যাচ্ছে বলেছিল। আমি জানতাম না ও এভাবে ফিরবে। ডাক্তার বেরিয়ে এসে জানালেন আবিরের রক্তের প্রয়োজন। স্যামের রক্তের গ্রুপের সাথে আবিরের রক্তের গ্রুপ মিলে গেল। স্যাম এক মুহূর্ত দ্বিধা না করে রক্ত দিতে রাজি হলো। সে ভাবলো যে আবির তার শরীরে অপমান করেছে, আজ সেই শরীর থেকে রক্ত দিয়ে সে আবিরের প্রাণ বাঁচাবে। স্যামা প্রমাণ করে দিল যে সে একজন মানুষ হিসাবে তার চেয়েও অনেক বড় মনের। রক্ত দেওয়ার সময় সাইমার চোখের সামনে আবিরের সেই অনুশোচনা ভরা মুখটা বারবার আসছিল। স্যাম কি তবে আবিরকে একটু একটু করে করুণা করতে শুরু করেছে, নাকি এটা শুধু মানবিকতা? রক্ত দেওয়ার পর সাইমা কিছুটা দুর্বল হয়ে হাসপাতালের কেবিনে বসেছিল। তার শিরা দিয়ে বয়ে যাওয়া রক্ত এখন আবিরের শরীরের প্রাণ সঞ্চার করছে। এক অদ্ভুত বিপরীত, যে মানুষটা একদিন তার জীবন থেকে সব রং কেড়ে নিতে চেয়েছিল, আজ সাইমার রক্তই তাকে যমদূতের হাত থেকে ফিরিয়ে আনছে। রাত গভীর হওয়ার পর ডাক্তারের মুখে হাসি রেখা দেখা দিল। আবিরে জ্ঞান ফিরেছে, তবে সে খুব দুর্বল। অক্সিজেন মাস্ক সরিয়ে সে কেবল একটা নামই উচ্চারণ করার চেষ্টা করলো, সাইমা। আপনারা কেউ একজন ভেতরে যান, পেশেন্ট খুব অস্থির হয়ে আছেন। উনি বারবার সাইমা নামের কাউকে ডাকছেন। আবির মা সাইমার দিকে তাকালেন। সাইমা প্রথমে যেতে না চাইলেও শাশুড়ির চোখের পানি দিকে তাকিয়ে নিজেকে আর ধরে রাখতে পারল না। সে ধীর পায়ে আইসিইউর ভিতরে ঢুকলো। আবিরের চোখ দুটো আধো বোঝা, কপালে সাদা ব্যান্ডেজ। সাইমাকে ভেতরে ঢুকতে দেখি আবিরের নিথর আঙ্গুলগুলো নড়ে উঠল। সাইমা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। চুপ করে শুয়ে থাকুন আবির সাহেব। কথা বলে শরীর আর খারাপ করবেন না। আপনার পরিবারের লোক বাইরে খুব চিন্তা করছে। আমি সব জানতে পেরেছি সাইমা। আমি ওই রেস্টুরেন্টে রাকিবকে দেখেছি, ওর কথা সব শুনেছি। আমি আজ বুঝলাম তুমি শুধু রোহানকে নিয়েই নির্দোষ ছিলে না, তুমি
ওই প্রতারক রাকিবের হাত থেকেও নিজের সম্মান বাঁচিয়ে চলে এসেছিলে। আর আমি তোমার স্বামী হয়েও। আবিরের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে ব্যান্ডেজের উপর দিয়ে পড়ছে। সাইমা স্তব্ধ হয়ে গেল। তার মানে আবির এখন জানে সে রাকিব তাকে ধোকা দিয়েছিল। আবির জানে যে সে পরিস্থিতির শিকার হয়ে বিয়েতে রাজি হয়েছিল। সাইমার বুকের ভেতরটা মজুদ দিয়ে উঠল। সাইমা, ডাক্তার বলেছে তুমি আমাকে রক্ত দিয়েছো। কেন দিলে? যে মানুষটা তোমাকে জীবন্ত মেরে ফেলেছে তাকে কেন বাঁচালে? আমাকে মরে যেতে দিলে না কেন? মরে গেলেই তো তুমি এই নরক থেকে মুক্তি পেতে। আপনাকে রক্ত দিয়েছি যাতে আপনি বেঁচে থেকে নিজের অপরাধের দহনটা অনুভব করতে পারেন। আপনি মরে গেলে আপনার শান্তি হতো, কিন্তু আপনার এই বেঁচে থাকাটা আপনার জন্য প্রতিদিনের সাজা। আর শোনেন, আমি আপনাকে ক্ষমা করিনি, রক্ত দিয়েছি শুধু মানবিকতা থেকে আর আমার বড় বোন সায়রার ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য। আবির সাইমার হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু সাইমা দ্রুত হাত সরিয়ে নিল। আবিরের চোখ এক অসীম শূন্যতা নেমে এলো। সে বুঝতে পারলো সাইমা তার জীবন বাঁচালো, তার মনে আবিরের জন্য কোনো জায়গা রাখেনি। আমি জানি সাইমা, আমি সুস্থ হয়ে ফিরলে তোমাকে আর এই সম্পর্কের বোঝা বইতে হবে না। আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনটাই হবে। সাইমা কোনো উত্তর দিল না। সে আইসিইউ থেকে বেরিয়ে এলো। বাইরে আসতেই আবিরের মা বাবা তাকে ঘিরে ধরলেন। সাইমা বলল, ও এখন আগের চেয়ে ভালো আছে, আপনারা চিন্তা করবেন না। সাইমা হাসপাতালের করিডোরে একা বসে রইল। আবির তাকে মুক্তি দেওয়ার কথা বলেছে, কিন্তু এই মুহূর্তে মুক্তি শব্দটা সাইমার কাছে খুব ভারী মনে হচ্ছে। কেন জানি না, আবিরের রক্ত আর অসহায় মুখটা সাইমার ভেতরে জমে থাকা ঘৃণাকে কিছুটা হলো টালমাটাল করে দিয়েছে। তবে কি সাইমা নিজের অজান্তেই আবিরকে দুর্বল মুহূর্তে জায়গা দিতে শুরু করেছে? আইসিইউ থেকে বেরিয়ে আসার পর সাইমার কানে বারবার আবির সেই শেষ কথাটি প্রতিধ্বনিত হতে লাগলো, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। মুক্তি, যে শব্দটা শোনার জন্য সাইমা গত কয়েক মাস ধরে মনে মনে প্রার্থনা করেছে, আজ সেই শব্দটা শুনে তার কলিজার ভেতর যেন মুচড়ে উঠল। হাসপাতালের লম্বা করিডোরে পায়চারি করতে করতে সাইমার মনে হলো তার পায়ের তলার মাটি দুলছে। সে তো এটাই চেয়েছিল, তবে কেন এখন এই কথাটি বিষের মতো লাগছে? সাইমা হাসপাতালের বারান্দার গ্রিল ধরে বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। রাতের নিস্তব্ধতায় তার নিজের সাথে নিজের যুদ্ধ শুরু হলো। সে নিজেকে প্রশ্ন করল, সাইমা, তুই কি তবে আবিরকে ভালোবেসে ফেলেছিস? মনের এক কোণা থেকে উত্তর এলো, না, ঘৃণা তো কখনো শেষ হয়নি। কিন্তু অন্য কোণা থেকে আত্মনাদ উঠল, তবে কেন ওর রক্তাক্ত মুখটা দেখে তোর বুক ফেটে যাচ্ছিল? কেন তোর রক্ত দিয়ে ওকে বাঁচাতে একটু দ্বিধা করলি না? পরের দিন সকালে আবিরকে কেবিনে শিফট করা হলো। আবিরের জ্ঞান এখন পুরোপুরি ফিরেছে, কিন্তু সে কারোর সাথে কথা বলছে না। কেবল সাইমা ঘরে ঢুকলে সে চোখ বন্ধ করে থাকে। আবিরের নীরবতা সাইমা সহ্য হচ্ছে না। সে একটা ট্রেতে করে চুপ নিয়ে আবিরের কাছে গেল। এই নিন, স্যুপটা খেয়ে নিন। ডাক্তার বলেছে এখন আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। রেখে দাও টেবিলের উপর, আমি পরে খেয়ে নেব। অথবা মাকে পাঠিয়ে দাও, উনি খাইয়ে দেবেন। তোমাকে কষ্ট করতে হবে না। কষ্ট হচ্ছে কিনা সেটা আমি বুঝবো। আপনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে কথা বলুন। কেন এমন করছেন? আবির ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে সেই রাগের তেজ নেই, দম্ভ নেই, আজ শুধু একরাশ অপরাধবোধ আর ক্লান্তি। আমি সিদ্ধান্ত নিয়েছি সাইমা, আমি বাসায় ফিরেই উকিলের সাথে কথা বলবো। তোমার আর আমার এই অসম্মানজনক সম্পর্কের ইতি টানা দরকার। আমি তোমাকে অনেক দিয়েছি, সন্দেহ, অপমান আর পৈশাচিক কষ্ট। এখন শুধু আমার একটাই জিনিস দেওয়ার আছে, আর সেটা হলো স্বাধীনতা। তুমি আবার নতুন করে জীবন শুরু করো। স্বাধীনতা? আপনি কি মনে করেন জীবনটা একটা খেলা? যখন চাইলেন আমাকে জোর করে বিয়ে করলেন, যখন চাইলেন সন্দেহ করলেন, আর এখন যখন আপনার খুব খারাপ লাগছে তখন আমাকে মুক্তি দিয়ে নিজের বিবেককে শান্ত করতে চাইছেন। আপনি কি একবারও জিজ্ঞেস করেছিলেন আমি মুক্তি চাই কিনা? তুমি তো আমাকে ঘৃণা করো সাইমা। তুমি তো বলেছিলে আমার উপস্থিতি তোমার কাছে বিষের মতো। তবে কেন আজ আটকে রাখতে চাইছো? ঘৃণা করে বলেই কি আপনি পালিয়ে যাবেন? আমার পাওনাগুলো কে মিটিয়ে দিবে? আপনি আমাকে মুক্তি দিয়ে মহান হতে চাইছেন, যাতে দুনিয়ার মানুষ বলে, আহা, আবির কত ভালো, নিজের ভুল বুঝে বউকে ছেড়ে দিয়েছে। না আবির সাহেব, আমি আপনাকে এত সহজে ছাড়বো না। আপনি যে ক্ষত দিয়েছেন সেই ক্ষত আপনাকে প্রতিদিন সামনে থেকে দেখতে হবে। আপনি মুক্তি দিয়ে নিজের পাপ মুছে ফেলতে পারবেন না।
সাইমা ঘর থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেল। তার চোখ দিয়ে তখন অবাধ্য জল গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারছে না কেন এমন কথা বলল। সে কি সত্যি আবিরকে ছাড়তে চায় না, নাকি আবিরের এই সাজানো বিচ্ছেদ তাকে অপমানিত করছে? হাসপাতালের গেটে দেখা হলো তার বড় ভাবি সাইরার সাথে। সাইরা তখন সবেমাত্র হাসপাতালে পৌঁছালো। সাইমা, তুই কাঁদছিস কেন রে? আবিরের অবস্থা কি খারাপ? না ভাবি, ও এখন ভালো আছে, কিন্তু ও বলেছে ও আমাকে ডিভোর্স দিবে। ও আমাকে মুক্তি দিতে চায়। বলিস কি? ও এমন কথা কেন বলছে? ও তো তোকে... জানি না ভাবি, ও বোধহয় ভাবছে আমাকে ছেড়ে দিলে ওর সব পাপ মোচন হয়ে যাবে। কিন্তু ভাবি, আমি কি এতটাই ফেল না? ও চাইলে আসবে, চাইলে চলে যাবে। আমার কি কোনো ইচ্ছা অনিচ্ছা নেই? সাইরা সাইমাকে জড়িয়ে ধরলেন। তিনি বুঝতে পারলেন সাইমার মনের ভেতর এক চরম অস্থিরতা চলছে, ঘৃণা আর অধিকার বোধের এক বিচিত্র লড়াই। সাইমা মনে মনে ভাবল, আবিরকে সে কোনোদিন ক্ষমা করবে না ঠিকই, কিন্তু এই মুহূর্তে আবিরের চলে যাওয়ার কথা শুনে তার মনে হচ্ছে সে তার জীবনের শেষ আশ্রয়টুকু হারাতে বসেছে। রাকিব তাকে ধোঁকা দিয়েছে, নিশি তাকে ধ্বংস করতে চেয়েছে। এত কিছুর পর আবির ছিল তার সেই মানুষ যাকে সে অন্তত নিজের বলে ঘৃণা করতে পারত। এখন আবিরও তাকে ছেড়ে দিলে সে কোথায় যাবে? আবির সাহেব, আপনি আমাকে জয় করতে পারেননি, আর এখন আপনি আমাকে ছেড়ে দিয়েও জিততে পারবেন না। আপনাকে সুস্থ হতে হবে আর আমার চোখের সামনেই থাকতে হবে। আমাদের এই অসমাপ্ত গল্পের শেষ আমি লিখে দিব, আপনি নন। সাইরার মনে খটকাটা আগে থেকে ছিল। আবির আর সাইরার বিয়ের পর থেকে তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত দূরত্ব তিনি লক্ষ্য করেছেন। কিন্তু আজ সাইমার বারান্দায় দাঁড়িয়ে সাইমার মুখে যখন ডিভোর্সের কথা শুনল, তখন তার সন্দেহ আরও গাঢ় বিশ্বাসে রূপ নিল। সাইরা বুঝতে পারল নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে যা তিনি বা বাড়ির কেউ জানে না। সাইরা সাইমার হাত ধরে হাসপাতালে এক কোণে নির্জন জায়গায় নিয়ে গেলেন। সাইমার চোখ তখনও রক্তে লাল হয়ে গেছে। সাইমা, আমার চোখের দিকে তাকিয়ে বল তো কি হয়েছে? আবির হুট করে তোকে মুক্তি দিতে চাইবে কেন? ও তো তোকে পাওয়ার জন্য কত কি করলো, নিশিকে বাড়ি থেকে বের করলো। এখন হঠাৎ এই সিদ্ধান্ত? তুই কি কিছু লুকাচ্ছিস আমার কাছে? কিছু না ভাবি, আমাদের বনিবনা হচ্ছে না, তাই ও এই সিদ্ধান্ত নিয়েছে। মিছে কথা বলিস না সাইমা, আমি তোর বড় ভাবি। আমার চোখ ফাঁকি দেয়া এত সহজ নয়। আবির তোকে ভালোবেসে বিয়ে করেছে জানি, কিন্তু তোদের মাঝে এমন কি পাহাড় সমান বাধা এলো যে কথা নেই বার্তা নেই ডিভোর্স? তুই আমাকে সবটা খুলে বল। তোদের বাসরাতে কি হয়েছিল? কেন পরের দিন সকালে তোর মুখটা অমন ফ্যাকাশে ছিল? সাইমা আর নিজেকে সামলাতে পারল না। এতদিন ধরে বুকের ভেতর পাথর চাপা দিয়ে রাখার যন্ত্রণাটা আগ্নেয়গিরির মতো ফেটে বের হলো। সে আয়নার হাতটা শক্ত করে চেপে ধরল। ভাবি, তুমি জানতে চেয়েছো না ওই রাতে কি হয়েছিল? তবে শোনো, তোমার ভাই যাকে হীরা জহরত মনে করো, সে ওই রাতে আমার উপর পৈশাচিক জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আমি বারবার বলেছি আমি প্রস্তুত নই, আমি পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করেছি, কিন্তু ও শোনেনি। ও আমাকে রোহানের নামে সন্দেহ করেছিল, নিশি বিষ ঢেলেছিল ওর কানে, আর সে কথা শুনে সে রাতে আমার কোনো আকুতি ও কানে নেয়নি। ও আমার শরীরের উপর জোর খাটিয়ে নিজের অধিকার আদায় করেছে। ভাবি, এটাকে কি বিয়ে বলে নাকি রেপ? সাইরা স্তব্ধ হয়ে গেল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। নিজের আদরে ছোট ভাই যাকে তিনি আদর্শ মনে করতেন, সে তার ননদের সাথে এমন জঘন্য কাজ করতে পেরেছে। স্যারার দু চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ল। অপমানে আর ঘেন্নায় তার শরীর কাঁপতে লাগলো। সাইমার আগে অন্ধ হয়ে কেবিনের দিকে পা বাড়াতে গেলে সাইমা পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। সাইমা নিজের চোখের পানি থাকলেও এখন সাইরাকে শান্ত করার চেষ্টা করছে। আবির এমন কাজ করেছে? আমার ভাই হয়ে সে আমারই বোনের মতো ননদকে অপবিত্র করেছিল। আমি ভাবতেই পারছি না সাইমা। আমি এখনই গিয়ে ওর গালে কষে একটা চড় মারবো। ওকে আমি আজ শেষ করে দিব। না ভাবি, থামো। এখন গিয়ে চেঁচামেচি করলে বাড়ির সবাই জেনে যাবে। মা বাবা এই আঘাত সইতে পারবেন না। আবির এখন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ও নিজের ভুল বুঝতে পেরেছে। আজ ও সব সত্যি জানে। রোহান যে নির্দোষ ছিল এবং রাকিব যে আমাকে ঠকিয়েছে, সবটা জানার পর ও নিজেই এখন আগুনে পুড়ছে। পুরুক ও মরুক, ও এমন কাজ করার পর আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়েছে। আমি ওকে ছাড়বো না সাইমা। আমি আজই বাড়িতে সব বলে দিব। ভাবি, দোহাই তোমার, শান্ত হও। আমি ওকে ক্ষমা করিনি।
হয়তো কোনোদিনও করব না, কিন্তু এই মুহূর্তে ওকে আঘাত করলে পরিস্থিতি আরো খারাপ হবে। ও আমাকে মুক্তি দিয়ে নিজের পাপ ধুতে চাইছে, কিন্তু আমি ওকে সেই সুযোগ দিব না। আমি চাই ও বেঁচে থাকুক এবং আমার প্রতিটি চাহনিতে নিজের অপরাধ বোধ টের পাক। যদি আজ চিৎকার করো তবে সমাজ আমাকে দোষ দেবে, বলবে সাইমার চরিত্রে খুঁত ছিল বলেই স্বামী এমন করেছে। দোহাই তোমার ভাবি, আমার কথা ভেবে চুপ থাকো। সাইরার রাগ কিছুটা পড়ল, তার ঘৃণা কমেনি। সে সাইমাকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সাইমা বুঝতে পারল সাইমা কত বড় একটা বোঝা একাকী বয়ে বেড়াচ্ছে। সাইমার মনে মনে প্রতিজ্ঞা হলো আজ থেকে সে আর আবিরের বোন নয়, সে কেবল সাইরার ঢাল হয়ে থাকবে। আবিরকে সে আজ থেকে মনে মনে ত্যাগ করল। তুই ঠিক বলেছিস সাইমা, আমি এখন কিচ্ছু বলবো না, কিন্তু আবিরকে আমি ক্ষমা করব না। ওর বিচার আমি না করি, ওপরওয়ালা করবেন। তুই সত্যিই অনেক বড় মনের মেয়ে সাইমা। তুই সিনিয়র বলেই হয়তো আজ আমার ভাইয়ের এত বড় পাপ তুই আড়াল করে আছিস। সাইরা আর সাইমা একে অপরকে ধরে অনেকক্ষণ কাঁদলেন। হাসপাতালে সেই নির্জন কোণে দুই নারীর দীর্ঘক্ষণ মিলেমিশে একাকার হয়ে গেল। হাসপাতালে সেই নির্জন কোণে দুই নারী দীর্ঘশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। সাইমা বুঝলো এতদিন অন্তত একজন মানুষকে সে তার মনের ভার দিতে পেরেছে। আর সাইমা বুঝলো, আর সাইরা বুঝলো তার ভাই আসলে একটা মুখোশধারী অপরাধী, যার প্রায়শ্চিত্র কেবল সাইমার হাতেই সম্ভব। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আবির বাড়িতে ফিরেছে, কিন্তু আগে সে চঞ্চল আবির আর নেই। এখন সে সারাদিন নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। সাইমার সাথে দেখা হলে সে দৃষ্টি সরিয়ে নেয়। আবিরের এই নীরবতা এবং তার মুক্তি দেওয়ার জেদ সাইমার বুকের ভেতর এক অদ্ভুত হাহাকার তৈরি করেছে। বিকেলে সাইমা কফি নিয়ে আবিরের রুমে ঢুকলো। আবির তখন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। সাইমার পায়ের শব্দ শুনে সে না তাকিয়ে বলল, সাইমা, আমি আজ উকিলের সাথে কথা বলেছি। ডিভোর্স পেপার তৈরি হচ্ছে, খুব শীঘ্রই তুমি সই করতে পারবে। তোমাকে আর এই দম বন্ধ করা পরিবেশে থাকতে হবে না। আমি বাবাকেও সবটা বুঝিয়ে বলবো, তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। হাত থেকে কফির কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। সে নিজেকে সামলে নিয়ে টেবিলের ওপর কাপটা রাখলো। আবিরের নির্লিপ্ততা দেখে তার সহ্য হচ্ছে না। সাইমা ধীর পায়ে আবিরের একদম কাছে গিয়ে দাঁড়ালো। আপনি কি নিজেকে খুব মহান ভাবছেন আবির সাহেব? মুক্তি দিলেই কি সব চুকে যাবে? আপনি বারবার কেন এই শব্দটা বলছেন? কেন আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি সাইমা, আর ভালোবাসি বলেই আমি চাই না আমার মতো একজন অপরাধীর সাথে তোমার বাকি জীবনটা কাটুক। আমি যখনই তোমার চোখের দিকে তাকাই নিজের জানোয়ার রূপটা দেখতে পাই। তোমাকে মুক্তি দেওয়াটাই আমার শেষ প্রায়শ্চিত্ত। তুমি স্বাধীন হলে হয়তো আমি শান্তি পাবো। কিন্তু আমি তো শান্তি পাবো না। আপনি কি একবারও আমার কথা ভেবেছেন? সমাজ আমাকে কি বলবে? আপনি তো নিজেকে অপরাধী ভেবে পালিয়ে যাচ্ছেন, কিন্তু আমাকে একা করে দিয়ে আপনি কি আরো বড় অপরাধ করছেন না? আপনি দূরে গেলে আমার এই ক্ষত কি শুকিয়ে যাবে? সাইমার চোখে জল দেখে আবির থমকে গেল। সে বুঝতে পারছে না সাইমা কেন তাকে আটকে রাখতে চাইছে। সাইমা নিজে জানে না সে কেন এমন করছে। যাকে সে ঘৃণা করে তার ছায়া সে দেখতে চাইতো না। আজ তাকে হারানোর ভয়ে তার বুক ফেটে যাচ্ছে। আমি কোনো মুক্তি চাই না আবির। আমি চাই আপনি সুস্থ হন, আপনি আমার সামনে থাকুন। আমার উপর যা অন্যায় করেছেন তার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমাকে এইভাবে মাঝপথে একা করে দিয়ে যাওয়াটা আপনার কাপুরুষত্ব ছাড়া আর কিছুই নয়। সাইমা, তুমি কি আমাকে ক্ষমা করে দিচ্ছ? ক্ষমা? না, ক্ষমা করিনি, হয়তো কোনোদিনও করব না। কিন্তু আপনাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারছি না। এতদিন আপনাকে ঘৃণা করতে করতে কখন যে আপনি আমার অভ্যাসে পরিণত হয়েছেন আমি নিজেও জানি না। আপনি আমাকে ছেড়ে যাওয়ার অধিকার হারিয়েছেন। আপনি আমার স্বামী, আর সেই অধিকারেই বলছি এই ডিভোর্সের কথা যেন আর কোনোদিন না শুনি। সাইমা ঝড়ে বেগে ঘর থেকে বেরিয়ে গেল। আবির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না সাইমার এই জেদ কি শুধুই অধিকারবোধ, নাকি এর আড়ালে কোনো সুপ্ত ভালোবাসার জন্ম নিয়েছে। সাইমা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে উঠল আর মনে মনে বলল, আমি জানি আমি ভুল করছি। আবির আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু কেন জানি না ওকে ছাড়া জীবনটা এখন এক অন্ধকার গহ্বর মনে হচ্ছে। আমি ওকে ঘৃণা করি, কিন্তু ওকে হারাতে চাই না। এই টানটা কিসের? মায়ার নাকি ভালোবাসার? দরজার বাইরে দাঁড়িয়ে সাইরা সবই শুনছিলেন। তিনি দীর্ঘশ্বাস পেলেন। স্যামার এই মানসিক অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন সম্পর্কের সূত্রটা এখনও ছিঁড়ে যায়নি। সাইমা সিনিয়র হলো মনে মনে সেও একজন কোমল হৃদয়ের নারী।
যে তার স্বামীর অনুশোচনা দেখে নিজের অজান্তেই তার দিকে ঝুঁকে পড়েছে। সাইমা, তুমি আমাকে যে সুযোগ দিচ্ছ আমি তার মর্যাদা রাখব। আমি তোমার হারানো বিশ্বাস আর সম্মান ফিরিয়ে দেব। ডিভোর্স যদি তুমি না চাও তবে আমি তোমাকে আমার ভালোবাসার জালে নতুন করে বন্দি করব। এবারের বন্দি দশা যন্ত্রণার নয়, পরম আদরের হবে। সময় আপন গতিতে বয়ে চলে। আবির এখন শারীরিকভাবে সুস্থ, কিন্তু মানসিকভাবে সে এখনো নিজেকে গুটিয়ে রেখেছে। সাইমা আর আগের মতো তার সাথে খারাপ ব্যবহার করে না, বরং সবসময় খেয়াল রাখে। সাইমা নিজের মনের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করছে। ঘৃণার সেই কালো মেঘগুলো কখন যে ভালোবাসার বৃষ্টিতে ধুয়ে গেছে সে নিজেও জানে না। আবিরের নীরবতা আর তার গভীর অনুশোচনা সাইমার মনের কঠিন দেয়ালটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আজ পূর্ণিমার রূপালী আলোয় চারিদিক ভেসে যাচ্ছে। সাইমা দেখল আবির একলা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার কাঁধে একটা পাতলা চাদর। এই মানুষটাকে দেখলে এখন তার ভালো লাগে না, বরং এক গভীর মমতা লাগে। সাইমা ধীর পায়ে ছাদের সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। আবির সাইমার পায়ের শব্দ পেয়েও ফিরল না। সে মনে মনে মিলান হেসে দিয়ে বলল, সাইমা, আজ আকাশটা অনেক পরিষ্কার, তাই না? ঠিক তোমার মনের মতো। কাল সকালেই আমি সব পেপার রেডি করে দেব। তোমাকে আর এই অনিচ্ছার সংসার টানতে হবে না। আমি কালই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সাইমা এক মুহূর্ত দেরি না করে পেছন থেকে আবিরের হাতটা শক্ত করে ধরল। আবির চমকে পিছন ফিরল। দেখলো সাইমার চোখে টলমলো করছে জল, যা চাঁদের আলোয় মুক্তোর মতো জলজল করছে। আপনি বারবার কেন চলে যেতে চান? আপনি কি একবারও আমার চোখের ভাষা পড়তে পারছেন না? আমি আপনাকে মুক্তি দিতে চাই না আবির। আমি চেয়েছিলাম আপনাকে ঘৃণা করতে, চেয়েছিলাম আপনার থেকে দূরে থাকতে, কিন্তু পারিনি। সাইমা, তুমি কি বলছো এসব? আমি তো তোমার অপরাধী। হ্যাঁ, আপনি অপরাধী ছিলেন, কিন্তু আপনার সেই অপরাধ বোধ আর আমার প্রতি আপনার এই নিঃস্বার্থ মায়া আমাকে বাধ্য করেছে সব ভুলে যেতে। আমি বুঝতে পেরেছি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আবির। রাকিবের দেওয়া ধোঁকা আর নিশির ষড়যন্ত্রের পর আমি ভেবেছিলাম আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না, কিন্তু আপনি আপনার ভালোবাসা আর অনুশোচনা দিয়ে আমার সেই বিশ্বাস ফিরিয়ে এনেছেন। আমি আপনাকে ছাড়তে চাই না, আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। আবিরের দু চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে সাইমার কপালে পরম মমতার একটা চুমু খেল। আজ কোনো জোর নেই কোনো সন্দেহ, শুধু আছে পবিত্র ভালোবাসা আর এক চরম অনুভূতি। আমি কথা দিচ্ছি সাইমা, সারা জীবনে আর কোনোদিন তোমার চোখে জল আসতে দেব না। তুমি আমার সিনিয়র নও, তুমি কেবলই আমার জীবন সঙ্গিনী। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলেন সাইমার ভাবি। তার চোখের কোনো তখনও জল। তিনি এতক্ষণ ভয় পাচ্ছিলেন এই সম্পর্কটা বুঝি ভেঙে যাবে, কিন্তু সাইমার এই মহানুভবতা আর আবিরের পরিবর্তন দেখে তার মনটা শান্ত হলো। সাইরা এগিয়ে এসে আবিরের সামনে দাঁড়ালেন। আবির অপরাধীর মতো মাথা নিচু করে বলল, আবির, আমি তোকে অনেক ঘৃণা করেছিলাম তোর কাজের জন্য, কিন্তু সাইমার এই ভালোবাসা আজ তোকে আমার কাছে আবার আমার সেই ছোট্ট আদরের ভাই বানিয়ে দিল। সাইমা তোকে ক্ষমা করেছে, তাই বড় বোন হিসেবে আমিও তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু মনে রাখিস, আমার এই কলিজার টুকরো ননদ যেন আর কোনোদিন কষ্ট না পায়। আবির সাইরার পা ছুঁয়ে সালাম করলো। সাইমা সাইরাকে জড়িয়ে ধরল। রাতের নিস্তব্ধতায় তিনটি হৃদয়ের মিলন হলো আর এক নতুন আশার আলোয়।